ব্যারাকপুরের একটা অতি নিম্নবিত্ত পরিবার, যেই পরিবারে ছিল এক দম্পতি, তাদের 2 মেয়ে 1 ছেলে এবং শ্বশুর শাশুড়ি। পরিবারে অর্থের অভাব এতটাই ছিল যে এমন অনেক দিনই যেত যেদিন কিন্তু ওই পরিবারের সকলে দুবেলা পেট ভরে খেতেও পেত না। সেই পরিবারটা কোনো রকমে নিজেদের জীবনযুদ্ধ কাটিয়ে যাচ্ছিল। এরকমই একটা সময় সেই পরিবারে ছোট মেয়ে যে সে হঠাৎই এক পরীর দেখা পায়, এবং এই পরীর দেখা পাওয়া ব্যাপারটা ছিল কিন্তু বেশ অদ্ভুত। প্রথম দিকে ও বুঝতেই পারেনি যে যার সাথে ও কথা বলে বা যে ওর সাথে কথা বলে সে আদতে কোনো সাধারণ মানুষই নয়। সেই পরীর দেখা পাওয়ার পরে ওই পরিবারের সাথে কি কি ঘটনা ঘটেছিল সেই সত্যি ঘটনাটাই আজ আমি এই এপিসোডে আপনাদের সকলের সামনে বলতে চলেছি। তো আমার অনুরোধ, আপনারা কেউ কোথাও যাবেন না, এই ঘটনাটা আপনারা পুরোটা প্রথম থেকে শেষ অবধি শুনুন। আমি এটুকু বলতে পারি, ঘটনাটা শুনে আপনারাও কিন্তু আশ্চর্য হয়ে যাবেন। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা রাখি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে যে ঘটনাগুলো বলা হয় সেগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পর আপনাদের কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের ডেসক্রিপশানে যেতে হবে। দেখবেন সেখানে আমাদের ইমেল আইডি মেনশন করা আছে। তো সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা আমাদের কাছে কিন্তু অনায়াসে পৌঁছে দিতে পারেন। আর খুব ভালো হয় যদি সেই ঘটনা সম্পর্কিত কোনো ছবি বা ছোট ভিডিও থাকে সেটাও পাঠিয়ে দেবেন। আর একটা হাম্বেল রিকোয়েস্ট, যদি সম্ভব হয় আপনারা আমাদের চ্যানেলের এই ভিডিওগুলোকে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন। আপনারা ফেসবুক, হোয়াটসঅ্যাপ যে কোনো মাধ্যমেই ঘটনা শেয়ার করতে পারেন, কোনো অসুবিধে নেই। আমরা এই চ্যানেলে আর 5টা সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন রকমের ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক এই ঘটনাগুলোই বলে থাকি। তাই আমার মনে এই ঘটনাগুলো যদি আরও অনেক মানুষ শুনতে পারেন, তারা সেগুলো শুনে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন। তার ফলে তারা অনেক বেশি সতর্ক, সজাগ হতে পারবে। তো চলুন বন্ধুরা, আমি আজকের ঘটনা আপনাদের সামনে উপস্থাপনা করা শুরু করছি। যে ঘটনাটা এখন আমি আপনাদেরকে বলতে চলেছি সেটা ব্যারাকপুর থেকে পৌলমী লিখে পাঠিয়েছে। তো প্রথমেই আমি ঘটনার শুরুতে একটা কথা আপনাদেরকে বলে নিতে চাই যে ইমেলটা যিনি করেছেন তিনি নিজের নাম পৌলমী লিখেছেন, এবং তারপরে উনি লিখেছেন যেহেতু ওনার বেশ কিছু পরিচিত আত্মীয় স্বজন আছেন যারা জানেন যে আমাদের চ্যানেল শোনেন, তো সেই কারণের জন্য ও নিজের আসল নামটা এখানে লেখেননি। ও বলেছে যে এই ঘটনাটা বলার সময় ওকে পৌলমী নাম নিয়ে সম্বোধন করতে। তো এই ঘটনাটা আমি যখন আপনাদের সামনে বলবো তখন আমি ওকে পৌলমী বলেই সম্বোধন করছি, কিন্তু পৌলমী নামটা কিন্তু ওর আসল নাম নয়। প্রথমে আমি আপনাদেরকে ঘটনা সম্পর্কিত কিছু কথা বলে নিই, তাহলে আপনাদের ঘটনাটা বুঝতে সুবিধা হবে, আমারও বোঝাতে সুবিধা হবে। পৌলমীরা হচ্ছে 2 বোন 1 ভাই। পৌলমী এবং পৌলমীর দিদি রয়েছে এবং ওর এক ভাই রয়েছে। ছোট থেকে ওদের পরিবারে কিন্তু একটা খুব অভাব ছিল, প্রত্যেককেই কিছু না কিছু স্যাক্রিফাইস করতে হতো। তো ওরা একটা ওখানকারই একটা ব্যারাকপুরেরই একটা সরকারি স্কুলে ভর্তি হয়। কিন্তু স্কুলে ভর্তি হলেও কী হবে, স্কুলে পড়লে তো সব কিছু তো আর ফ্রিতে পাওয়া যায় না, অনেক কিছুই নিজেদেরকে কিনতে হয়। তো সেদিক থেকে দেখতে গেলে ওরা কিন্তু খুব কষ্ট করে চলতো, সমস্ত বই খাতা কিনতে পারতো না। তো যারা সিনিয়র ছিল তাদের থেকে পুরনো বই কিনে পড়াশুনো করা, অত্যন্ত কষ্টে থাকা, এগুলো কিন্তু ওদের নিত্য সঙ্গী ছিল। এবং এই পৌলমীর জীবনে যখন এই ঘটনাটা ঘটে তখন কিন্তু ও মাত্র ক্লাস 6-এ পড়ে। ওর ভাই ওর থেকে ছোট, দিদি ওর থেকে 2 বছরের বড়, ক্লাস 8-এ পড়তো। এই হচ্ছে পুরো ব্যাপারটা। আচ্ছা, এখানে একটা এবার কথা বলি, সেটা হচ্ছে ওর বাবা যেখানে কাজ করতেন সেখানে কিন্তু মাঝে মধ্যেই কাজ থাকতো, আবার মাঝে মধ্যে কাজ থাকতোও না। এবং যখন কাজ থাকতো তখনও যে উনি খুব বেশি পারিশ্রমিক পেতেন তা কিন্তু নয়, খুবই যৎসামান্য পারিশ্রমিক উনি পেতেন। তো এইভাবেই কোনো রকমের সংসার চলছে। তো একটা সময় যেটা হয় যে এই ঘটনাটা আজ থেকে বেশ অনেক বছর আগেকার ঘটনা। তো সেই সময় যেটা ছিল, মানে আজ থেকে ধরুন প্রায় 24-25 বছর আগেকার ঘটনা। তো তখন যেটা হতো যে রাখির আগে, মানে যেরকম দোকানে দোকানে রাখি পূর্ণিমা যখন হয় মানুষ রাখি পরায়, তো সেই রাখিগুলো যে বিক্রি হয়, তো ওরা যেহেতু খুব অভাবের সংসার ছিল, তো ওর মা কী করতেন, এক জায়গা থেকে এরকম রাখি বলুন বা ঠাকুরের পুজোর সময় পুজোর বিভিন্ন ঠাকুরের ছোটো ছোটো গয়না, ঠাকুরের ছোটোখাটো ড্রেস,
এগুলো উনি একজনের থেকে নিয়ে আসতেন বাড়িতে। এবং ওর মা কী করতো, ঘরের সমস্ত সংসারের কাজকর্ম করার পরে উনি রাখি তৈরি করতেন, কখনো টিপ তৈরি করতেন, কখনো ঠাকুরের গয়না, ঠাকুরের ড্রেস এগুলো তৈরি করতেন। তো এগুলো উনি মালগুলো নিয়ে আসতেন এবং করে ঠোরে আবার উনি যেখানে যেতেন সেখানে জমা দিয়ে দিতেন এবং তার বদলে উনি কিছু টাকা পেতেন। এবার ছোটবেলা থেকে যেহেতু অভাবের সংসার, তো শুধুমাত্রই পৌলমীর মাই যেই কাজটা করতেন তা নয়, ওরাও স্কুল যেত, স্কুল থেকে আসার পরে এই কাজে ওর মাকে সাহায্য করতো, দুই বোনই। আর ওর ভাই যে ছিল, ওর ভাইও ওই ছোট বয়স থেকে কিন্তু মাঝে মধ্যেই ওর বাবার সাথে ভিন্ন যে কাজ করতো না, কিন্তু টুকটাক কাজ শিখতো। কারণ ওর ভাইকেও মানে ওর বাবা বলেছিল যে বড় হয়ে তো খুব বেশি তো আমরা পড়াশুনো করাতে পারবো না, হয়তো তোমাকে এই ফ্যাক্টরিতে বা এরকম কাজই হয়তো তোমায় করতে হবে। তো মাঝে মধ্যে ওর বাবা কী করতো, ওর ভাইকে নিয়ে চলে যেত, মানে জাস্ট কাজ দেখার জন্য, এইটুকু। এবার একদিন কি হয়, সেদিন খুব বৃষ্টি, ঠিক আছে, এবং সামনে রাখি পূর্ণিমা আছে, তো প্রচুর চাপ, প্রচুর রাখি এনেছে ওর মা, মানে রাখির বিভিন্ন রকমের ডিজাইন এনেছে, তো আঠাও এনেছে, তো আঠা দিয়ে দিয়ে ওই ডিজাইনগুলো রাখির উপরে লাগাতে হবে, এটা হচ্ছে কাজ। এবং প্রায় ওরকম 200-250 পিস ওরকম রাখি এনেছে, সেগুলোকে ওরকম করে অ্যাসেম্বল করে ওগুলোকে পুরো কমপ্লিট করে আবার দিয়ে আসতে হবে। এবার সেদিন প্রচণ্ড বৃষ্টি, এবং ওর মাও যেহেতু মানে সংসার তো আর ওইটুকু ওর বাবা যেটুকু রোজগার করতেন সেই টাকায় তো চলতো না। তো ওর মা কী করতেন, মাঝে মধ্যে হয়তো পাড়ায় বা আশেপাশে চেনা পরিচিত কোনো জায়গায় কোনো বাড়িতে যদি কোনো অনুষ্ঠান থাকতো, সেটা এমনি কোনো অনুষ্ঠান হোক বা পুজো বাড়ি হোক, ওর মা কী করতো, এমনি হয়তো হাতে হাতে হয়তো কাজ করতে হবে বা একটু রান্নায় হয়তো হেল্প করতে হবে, কোনো বাড়িতে হয়তো ভোগ টোগ রান্না হবে, তো সেইখানে হয়তো কিছু সবজি টবজি কেটে দিতে হবে, কুটনো কুটে দিতে হবে, এই সমস্ত কাজে ওর মা কিন্তু বেরিয়ে যেত। এবার ব্যাপারটা যেটা হয় যে ওর দিদিরও সেই সময়টা পরীক্ষায় কিছু একটা ছিল, তো রাখিগুলো যে নিয়ে আসা হতো সেগুলোর কিন্তু একটা নির্দিষ্ট ডেট থাকতো, যে মানে হয়তো 1 সপ্তাহ পর দিতে হবে, কি 5 দিন পর দিতে হবে, কি 3 দিন পর দিতে হবে, এরকম কিন্তু একটা টাইম শিডিউল থাকতো। এবার ওর মা তো ওই রাখিগুলো নিয়ে এসেছেন, এবার নিয়ে আসার পরে ওই রাখিগুলোকে মানে তখন আরও 10-12টা ছিল রাখি কমপ্লিট করতে হবে। তো ও বাড়ি চলে এসছে পৌলমী, তো পৌলমী বাড়ি আসার পরে ও নিজে আস্তে আস্তে ওই রাখিগুলোর উপরে যা যা কাজকর্ম করার সেগুলো করেছে। করার পরে ও দেখছে যে ওর মানে মোটামুটি রাখির কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার ও ভাবছে যে ওর মাও আসছে না, ওর দিদিরও পরীক্ষা আছে, তো এবার ও ভাবছে যে আমার তো কাজটা হয়ে গেল। তো ছোট মানুষ, ওর মায়ের সাথে ওইখানে অনেকবারই গেছে, তো যাওয়ার পরেও বাড়িটা চিনতো, যে যেই বাড়ি থেকে মাল নিয়ে আসতো এবং জমা দিত। তো তখন পৌলমীর মনে হলো যে আচ্ছা তাহলে একটা কাজ করা যায়, তাহলে বরং আমি এই রাখিগুলো দিয়ে আসি। তখন বৃষ্টিটা একটু থেমেছে, তো ভাবলো যে আমি একটু দিয়ে আসি রাখিগুলো, তাহলে আমি যদি আরও কিছু রাখি নিয়ে আসতে পারি আমাদের তো কাজটা হয়ে গেল। মানে ও ছোটোবেলা থেকে কাজ করতে করতে ওরও বেশ কাজটাও শিখে গেছে, জানে কীভাবে কী করতে হয়। তো ও নিজেই ওই রাখিগুলোকে নিয়ে বেরিয়ে যায়। এবার রাখিগুলো নিয়ে বেরিয়ে গেছে, এবার ছোট মানুষ, ক্লাস 6-এ পড়ে, বাচ্চা মেয়ে, বুঝতেই পারছেন। এবার অতগুলো রাখি নিয়ে যেতে যেতে ও তো ছাতা ঠাতা কিছুই নেয়নি, একটা ব্যাগের মধ্যে করে ওই রাখিগুলোকে সব ভরে ও বেরিয়ে গেছে বাড়ি থেকে। এবার বাড়ি থেকে বেরোনোর পরে মোটামুটি যখন ওই বাড়িটার কাছাকাছি চলে এসেছে, তখন আবার প্রচণ্ড বৃষ্টি নেমেছে। এবার বাচ্চা মেয়ে বাড়িতে রাখিগুলো তৈরি করে বেরিয়ে গেছে। এবার ওর না অত মাথায় খেয়াল ছিল না যে বৃষ্টি আসতে পারে, রাখিগুলো ভিজে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে কাজ, এগুলোর কিছু মাথায় নেই। তো ও কী করেছে, ওই রাখিগুলোকে নিয়ে বৃষ্টির মধ্যে ওই রাস্তাটুকু দৌড়ে চলে গেছে। এবার দৌড়ে গিয়ে যে বাড়িতে আর কি ওটা জমা দিতে হতো, মানে ওরা জমা দিলে হাতে হাত সঙ্গে সঙ্গে টাকা পেয়ে যেত, তো যে যার কাছে দেওয়ার কথা ছিল তার কাছে দিয়েছে। এবং সে তখন দেখে বলছে যে কি এগুলোর মধ্যে একটু একটু জল লেগে গেছে, মানে বৃষ্টি হচ্ছিল, যতই ও দৌড়ে আসুক কিছু না কিছু জলের ছিটে তো লাগবেই, সেটাই স্বাভাবিক। তো ওরও সেরকম কিছু হয়। এবার যে আর কি যার থেকে আর কি মাল নেওয়া হতো, যে টাকা নিত, যে আবার জিনিস দিত, সে হচ্ছে একজন ভদ্রমহিলা। তো সেই মহিলাটা দেখে ওকে খুব রাগারাগি করে এবং ওকে মানে বেশ কিছু টাকা আর কি কম দেয়, বলে যেরকম বৃষ্টিতে ভিজে গেছে এগুলোকে আবার আমাকে ঠিক করতে হবে, এই করে মানে ওর আর কি যা যেটুকু, খুব বেশি তো আর টাকা ওই রাখি করে হতো না, তো তার থেকেও ওকে 20-25 টাকা মতো কম দেয়। এবার দেখুন, সারা সপ্তাহ এত কাজ করে ওগুলোকে চোখের মানে ওগুলোতে তো চোখের উপরেও তো একটা প্রেশার পড়ে না, ওইভাবে আস্তে আস্তে সূক্ষ্ম সূক্ষ্ম কাজগুলো করা, রাখির উপরে বিভিন্ন ডিজাইন বসানো,
তো ওর না খুব খারাপ লাগে যে এত খাটলাম আমি আর মা, ওর দিদিও কিছু কাজ করেছিল, ভাবছে যে এত কম দিল আমাদেরকে। তো ও একটু বলে, এবার ছোটো মানুষ তো, ওকে হয়তো ছোটো মানুষ ভেবে ঠকিয়েও দিয়েছে, তো ওকে কিছু টাকা কম দিয়েছে। এবং টাকা কম দেওয়ার রিজন হিসেবে ওই মহিলা বলে যে তোমার এই রাখিগুলো একটু ভিজে গেছে, এগুলোকে আমাকে কিছু কিছু আবার ঠিকঠাক করতে হবে, সেই জন্য ওকে 25-30 টাকা মতো কম দেয়। এবার সেই সময় ওইটুকু টাকার মধ্যে থেকে 30 টাকা কম যদি কেউ দেয় তো তার মনটা খারাপ হবেই, তো একটু মনটা খারাপ হয়। তো যাই হোক, তোর সে ব্যাপারটাকেও ভুলে গিয়ে বাচ্চা মানুষ তো আবার বলেছে যে আমাদের কাছে তো এখনো সময় আছে, এই কাজটা তো অনেক আগেই আগেই আমরা করে ফেলেছি, তাহলে আমাকে আরও কাজ দাও, আমাকে আরও রাখি দাও, আমি বাড়ি গিয়ে করে আসবো, এরপর আর আমি বৃষ্টিতে ভেজাবো না, নিয়ে আসার সময় ভালো করে ঢেকে ঢুকে মাকে বলবো নিয়ে আসতে। এবার ওই মহিলা কি করেছে, ওই মহিলা ওর উপর একটু রেগে গেছে, ওরকম করে নিয়ে এসছে রাখিগুলোকে। তো মহিলা বলে যে না না, তোকে কোনো কাজ দেওয়া যাবে না, যা তোর মায়ের সাথে আমি কথা বলে নেবো, তুই কিন্তু অনেক বৃষ্টির জল লাগিয়ে দিয়েছিস, তোকে আমি বেশি টাকাই দিয়েছি, 30-40 টাকা কম দিয়েছিস, সেটা নিয়ে তুই আবার বলছিস আমাকে, যা এখান থেকে, এরকম করে ভাগিয়ে দেয়। এবার ওর তো ফেরার সময় ওর তো মনটা খারাপ লাগছে পৌলমীর, যে বাবা আমরা ভেবেছিলাম, যা হয় আর কি, অভাবের সংসারে অল্প টাকারও কিন্তু অনেক বেশি ভ্যালু। আর আজ থেকে অনেক অনেক বছর আগেকার কথাই বলছি, তো তখন এই টাকা যথেষ্টই ভ্যালু ছিল। তো তখন ওর ওর আর কি মনে হচ্ছে যে কি হলো, আমি টাকাগুলো কম পেলাম, তো না খুব খারাপ লাগছে, প্লাস কাজও পেলো না, কারণ ওর মাকে বলেছিল যে মা আমি যদি রাখিগুলো হয়ে যায় আমি গিয়ে দিয়ে আসবো, ওর মা বলেছিল না দিয়ে আসার দরকার নেই, আমি ফিরে এসে তুই আর আমি দুজনে মিলে যাব। তো তখনই ওর মায়ের কাছে শুনেছিল যে কাজটা যেহেতু আগেই শেষ হয়ে গেছে, এবার আগে যদি কাজটা জমা দেয় তাহলে আরও বেশি কাজ পাবে, কারণ তখনও রাখি বেশ কিছুদিন দেরি আছে। তোর মনটা খারাপ হয়ে গেল যে আমার ভুলের জন্য এরকম হলো। তো কী করেছে, বাড়ি আসছে। এবার বাড়ি যখনও আসছে, বাড়ি আসতে আসতে একটা ঘটনা ঘটে। সেটা কী ঘটনা সেটা একটুখানি আমি আপনাদেরকে বলি। এই যে বললাম যে ওই দিন প্রচুর বৃষ্টি হচ্ছিল, তো যখন ফিরছে তখনও কিন্তু বেশ মোটামুটি বৃষ্টি পড়ছে, এবং তার কিছুক্ষণ আগে পুরো ঝমঝমিয়ে বৃষ্টি হয়ে গেছে। আচ্ছা, এখন বর্তমানে ব্যারাকপুরের রাস্তাঘাট যেরকম আপনারা দেখেন বা যেরকম ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, আজ থেকে 25-30 বছর আগে কিন্তু রাস্তাঘাট এতটা ডেভেলপ করেনি। শুধু ব্যারাকপুর বলে না, কোনো জায়গাতেই এতটা ডেভেলপমেন্ট ছিল না, সময়ের সাথে সাথে সব কিছুই উন্নত হয়, উন্নততর হয়, তো সেটাই ব্যাপার। এবার ওইখানে একটা রাস্তা ছিল, সেই রাস্তাটা কিন্তু বেশ নিচু ছিল, অন্যান্য রাস্তার থেকেও একটু নিচু ছিল, এবং ওদের বাড়িটা হচ্ছে ব্যারাকপুর স্টেশনের কাছে ছিল। ওরা ভাড়া থাকতো, ওদের নিজেদের বাড়ি ছিল না, ওরা একটা বাড়িতে ভাড়া থাকতো। তো ওই জায়গাটা একটু নিচু। এবার নিচু যেহেতু জায়গাটা, এবং যেহেতু তার আগে বেশ কয়েক পশলা বৃষ্টি হয়ে গেছে, তো ওই রাস্তাটায় না জল জমে গেছিলো। এবার ও তো মনটা খারাপ, ও একটু অন্যমনস্কও ছিল, ছোট মানুষ আসছে, আস্তে আস্তে হঠাৎ করে কি হয়, ও হোঁচট খেয়ে পড়ে যায়। আস্তে আস্তে হঠাৎ করে ও হোঁচট খায়, এবং হোঁচট খেয়ে ওই জলের মধ্যে পড়ে যায়। এবার ওর কাছে যে টাকাগুলো ছিল, সেই টাকাগুলো কি করেছিল, ওই যে একটা ছোটো ব্যাগ মতো নিয়ে গেছিলো, যে ব্যাগের মধ্যে আর কি ওই রাখিগুলোকেও নিয়েছিল, সেই ব্যাগের মধ্যেও টাকাগুলো ফেলে নিয়ে আসে। আর ব্যাগটা হচ্ছে একটা বাজারের ব্যাগের মতো ব্যাগ, নাইলনের যে ব্যাগগুলো হয় সেরকম। তো ওই ব্যাগের মধ্যে টাকাটা ফেলে নিয়ে আসছে। এমতাবস্থায় যেটা হয় সেটা হচ্ছে, ওই রকম জলের মধ্যে ও একটা খানাখন্দ ছিল, রাস্তা একটু উঁচু নিচু, সেটাও বুঝতে পারে না, বোঝার কথাও নয়, কারণ জল জমে গেছে। এবারে যেটা হলো, ও সেই জলের মধ্যে ব্যালেন্স হারিয়ে ও পড়ে গেল। এবার ব্যালেন্স হারিয়ে ও যে পড়ে যায়, তো সেখান থেকে হঠাৎ করে উঠেছে। এবার ওঠার পরই ও মনে করছে যে আরে ব্যাগে তো আমার টাকা ছিল, তো টাকাগুলো ঠিক আছে তো। তো এবার না ছোট মানুষ, আর খুব বেশি টাকা তো নয়, ওরকম ওই 20 টাকা 50 টাকা এরকম মিলিয়ে 6-7টা মতো নোট ছিল, তার বেশি নয়। তো এবারে ও যখন উঠেছে, উঠে দেখছে যে টাকাগুলো ভিজে গেছে, এবং আরেকটু যখন ও ভালো করে দেখছে, ওর মনে হচ্ছে কিছুটা কম কম লাগছে, তো সেই মুহূর্তে চোখ যায় সামনের দিকে। তো সামনে একটা ড্রেন মতো ছিল, এবং ড্রেনটা কি হয়েছে, ওভারলোড হয়ে গেছে জল, ড্রেনের জল, তার মধ্যে বৃষ্টির প্রচুর জল পড়েছে, আর যেহেতু রাস্তাটা নিচু, জল বেরোনোর জায়গা নেই। তো দেখছে যে আস্তে আস্তে একটা 50 টাকার নোট, ওরই ব্যাগ থেকে ওই 50 টাকার নোটটা ছলকে পড়ে গেছে, এবং সেই নোটটা একদম ভিজে, একদম ওই ড্রেনের জলে পড়ে, ড্রেনের জল তো আস্তে আস্তে পাস করছে, তো সেই পাস করে টাকার নোটটা চলে গেল। এবার ও যেই মুহূর্তে দেখেছে যে একটা 50 টাকার নোট সেটা ওরই ব্যাগ থেকে গেছে, ও সঙ্গে সঙ্গে কী করেছে, ওখান থেকে উঠে ওই জলে পিছন পিছন ওই রকমই জল নিয়ে, তখন প্রায়
হাঁটুর একটু নিচ অব্দি জল, তো সেই জল ঠেঙিয়ে ঠেঙিয়ে দৌড়ে দৌড়ে যাওয়ার চেষ্টা করেছে। এবার জলের একটা তোড় রয়েছে, যেহেতু ওটা ড্রেনের পাশের, তো আশপাশ থেকে জল, বৃষ্টির পরে তো জল নামতে থাকে, তো তখন স্পিডটাও বেড়ে যায়। তো ও যখন সামনের দিকে গিয়ে ওই রাস্তা থেকে বেরিয়ে, মানে প্রায় ও 10-15 পা দৌড়ে যায়, যেহেতু ড্রেনের ওখানে জলের একটা স্রোত ছিল, তো গিয়ে যখন ও সামনের রাস্তাটার মুখ অব্দি যায়, গিয়ে দেখছে যে আর কিছু নেই, মানে নোটটা যে কোন দিকে ভেসে গেছে ও আর দেখতে পাচ্ছে না, বা ভেসে গিয়ে বাছে বা ডুবে গেছে ও কিছু আর বুঝতে পারছে না। তো ওই রকম মানে রাস্তার নোংরা জলের মধ্যে ও বেশ কিছুক্ষণ এদিক ওদিক এদিক ওদিক করে প্রচুর খোঁজার চেষ্টা করে, এবং এই খুঁজতে খুঁজতে ও আরও একবার ও পড়ে যায়, কিন্তু ওই নোটটা আরও খুঁজে পায় না, 50 টাকার নোটটা। এবার তোর প্রচণ্ড মন খারাপ হয়ে যায়, এবং একটু ভয়ও পায় যে 50টা টাকা আমি এভাবে হারিয়ে ফেললাম। মানে বাড়িতে দেখছে যে এক একটা টাকার কত মূল্য, বাড়িতে মানে টাকা পয়সা কিভাবে আর কি খরচা করা হয়, একটা টাকাও বুঝে খরচা করা, জানে যে বাড়িতে একটা অভাব রয়েছে। ছোটো থেকেই ওরা ভাই বোনেরা প্রত্যেকে এটা দেখে বড় হচ্ছে, ফলে ওদের মধ্যে নলেজটা ছিল, এবং ওদের কাছে সেই সময় 50 টাকাটা একটা বিশাল অ্যামাউন্টের টাকা। তো এমতো অবস্থায় 50টা টাকা এভাবে হারিয়ে গেল, এটা না ওর খুব খারাপ লাগে, এবং ওর এতটাই খারাপ লাগে যে ও রাস্তার মাঝখানে কেঁদে ফেলে। ছোট মানুষ কেঁদে ফেলেছে, এবং কেঁদে ফেলে ওদের ওখান থেকে জাস্ট গিয়ে একটা জায়গা ছিল, একটা বেদি মতো জায়গা ছিল, তো বেদিটা হচ্ছে ওখানে প্রত্যেক বছর ওদের মানে ওই জায়গাটায় আর কি একটা ক্লাব ছিল, তো ক্লাবের মা কালীর একটা পুজো হতো প্রত্যেক বছর, এবং ওইখানে যে ওই বেদি মতো করা ছিল, ওই বেদির ওখানেই মা কালী পুজোটা হতো, মানে ঠাকুরকে ওখানেই বসানো হতো। তো সারা রাস্তায় জল জমলে ওই জায়গাটা যেহেতু একটু বেদি মতো উঁচু করা, সেখানটায় কোনো জল ঠল ছিল না, তো ওইখানটায় বসেও না কাঁদছে। আর রাস্তাঘাটে সেরকম লোকজন নেই, বৃষ্টির দিন, ও না খুব কাঁদছে, মানে এত কাঁদছে, ওর খুব খারাপ লাগছে, মানে সত্যি সত্যি ওর মনে খুব খারাপ লাগছে। বাচ্চাদের মনে যদি কোনো কিছু নিয়ে খারাপ লাগে সেটা তো খুব জেনুইন হয় না, তো ওরও সেরকম খুব খারাপ লাগছে, ও কাঁদছে। এবারে ও যখন এরকম কান্নাকাটি করছে, তো তখন ওইখানে একটা মেয়ে আসে। ঠিক আছে, মেয়েটার বয়স তখন হবে, ওর যেটা মনে আছে এই 22-23 এরকম হবে একটা মেয়ে। মেয়েটা একটা চুড়িদার পরে আসে, ওর সামনে আসে, এবং মেয়েটা এসে বলছে যে কি রে তুই কাঁদছিস কেন, মানে এমন করে বলেছে যেন ও ওকে চেনে। এবার ও না মানে বুঝতে পারছে না যে মানে কে মেয়েটা, ওকে এভাবে এত ক্যাজুয়ালি জিজ্ঞেস করছে, ওটা বুঝতে পারছে না। তো মেয়েটার তখন মানে তখনও এবার ছোটোবেলা, তো ও তারা তো বুঝতে পারছে যে মেয়েটার কতটা বড় ওর থেকে, বা কি বয়স, কেনই বা ওকে জিজ্ঞেস করছে। তো তখন না ও চোখটা মুছতে মুছতে পৌলমী বলছে যে তুমি কে, তুমি কি আমাকে চেনো নাকি? তো তখন না ওকে বলছে হ্যাঁ আমি তো তোমাকে চিনি। তো তখন বলছে যে তুমি, ওর স্কুলের নামটা মেনশন করে, বলছে তুমি অমুক স্কুলে পড়ো তো, ক্লাস 6-এ পড়ো তো? বলছে হ্যাঁ আমি ক্লাস 6-এ অমুক স্কুলেরই স্টুডেন্ট। তো তখন বলছে আমিও ওই স্কুলেই পড়তাম, আমিও ওই স্কুলেই আগে পড়তাম, এখন আমার কলেজ পাস হয়ে গেছে, এখন আমি বড় হয়ে গেছি, এরকম করে ওকে আর কি বলেছে। তো তখন ও শুনেছে, কিন্তু ওর প্রচণ্ড মন খারাপ হচ্ছে, একে তো ওখানে টাকা কম পেয়েছে, তার মধ্যে 50 টাকা ওর মানে হারিয়ে গেল এভাবে। তো তখন ওই মেয়েটা বলছে যে তুমি এখানে কাঁদছো কেন? তো ওটা একটুখানি ছোট মানুষ, কিন্তু একটু বিরক্ত লাগে যে আমি এখানে কাঁদছি, একে আমার মন খারাপ লাগছে, তারপরে জিজ্ঞেস করছে। তো তারপরে ভাবছে না আমাদের স্কুলের সিনিয়র দিদি। তো তখন ও দিদি সম্বোধন করেই বলছে যে আসলে দিদি আমি না মানে আমরা বাড়িতে তো রাখি বানাই, তো আমি যে বাড়িতে রাখিগুলো দিতে যাই, তো সেখান থেকে আমি রাখি দিয়ে ফিরছিলাম, আমার টাকার 50 টাকা আমি আমার ব্যাগের মধ্যে রেখেছিলাম, তো ব্যাগ থেকে এরকমভাবে পড়ে ড্রেন দিয়ে চলে গেছে। তো তখন ওই মেয়েটা বলছে বাবা তোমার 50 টাকা হারিয়ে গেছে? তখন বলছে হ্যাঁ আমার 50 টাকা হারিয়ে গেছে। তো তখন ওই মেয়েটা পৌলমীকে বলছে তোমার তো 50 টাকা হারিয়েছে, জানো একবার আমার 500 টাকা হারিয়ে গেছিল। তো তখন না ও না অবাক হয়ে গেছে, মানে ছোট মানুষ, ক্লাস 6-এ পড়ে, বুঝতেই পারছেন। তো 50 টাকার জন্য কাঁদছে, এবং ওর সামনে দাঁড়িয়েই ওকে বলছে যে জানো আমার 500 টাকা হারিয়ে গেছিলো। তো তখন ও অবাক হয়ে বলছে যে তোমার 500 টাকা হারিয়ে গেছিলো? তাহলে তুমি কি করেছিলে তখন? 500 টাকা যখন তোমার হারিয়ে গেল তুমি আর খুঁজে পেয়েছিলে? তো তখন ওই মেয়েটা খুব মুচকি হেসে বলে যে না আমি ওই 500 টাকা খুঁজে পাইনি, কিন্তু আমি 500 টাকা বদলে 5,000 টাকা পেয়েছিলাম। তো ও না এই কথাটা শুনে ওর খুব অবাক লাগে, এবং ওর মনে না একটুখানি হাসি মতো আসে যে 500 টাকা হারিয়ে গিয়ে কেউ 5,000 টাকা পেয়েছে, এটা আবার কি করে হয়?
তো তখন ও চোখ ঠোক মুছে ওখান থেকে নেমে, ওই জায়গাটা যেখানটা বসেছিল ওখান থেকে নেমে বলছে, তুমি কি বলছো? 500 টাকা হারিয়ে গেলে তুমি 5,000 টাকা পেলে কি করে? আর আমার তো সত্যি সত্যি 50 টাকা হারিয়েছে, তোমার মনে হয় তাহলে সত্যি সত্যি হারায়নি, কিন্তু আমার কিন্তু সত্যিই হারিয়েছে। তো ওই মেয়েটা বলছে, তুমি আমার সাথে এসো। তো ও ভেবেছে যে ওর বাড়ি কাছে, ওখান থেকে খুব বেশি দূরে নয়, ও বাড়ি বা ওই রাস্তাঘাট পুরোটাই ও চেনে। তো বলছে, আমি কোথায় যাবো তোমার সাথে? বলছে যে আসো না, তোমাকে আমি তোমার বাড়ির দিক থেকেই আমি যাচ্ছি, আমি তোমার বাড়ির থেকে আরেকটু দূরেই থাকি। তো ব্যারাকপুর একটা পাড়ার নাম বলে, সেটার আমি আর মেনশন করছি না, বলছে যে আমি অমুক পাড়াতেই থাকি। তো ও তখন বলছে, তুমি কি করে পেলে 500 টাকা হারিয়ে গিয়ে 5,000 টাকা? বলছে যে সেটাই আমি তোমাকে এখন বলবো। আর তুমি যে 50 টাকা হারিয়ে গেছো, তুমি তো ইচ্ছে করে তার তুমি হারাওনি। তুমি পড়ে গেছো, তুমি চোট পেয়েছো, তোমার ব্যাগ থেকে টাকা বেরিয়ে গেছে, তাতে তোমার কি করা? তুমি এত কাঁদছো কেন? তোমার এত কান্না করার তো কিছু নেই, তুমি একদম কেঁদো না। তো তখন ওর না খুব খারাপ লাগছে যে এভাবে সত্যি সত্যি আমি এরকম করলাম, টাকাটা হারিয়ে গেল। ওর বারবার ওর মনের মধ্যে ওটা আসে, ও ভাবছে ওর মা ওকে খুব বকাবকি করবে, মা বাবা খুব বকবে। তারপরে ও ভাবছে যে ঠিক বকা খাবো, আর বকা খেয়েই নেবো, সত্যি কথা বলে দেবো। তো ওকে তখন মেয়েটা জিজ্ঞেস করে, তুমি বাড়িতে কি বলবে? তো বলছে যে বাড়িতে যা সত্যি কথা তাই বলবো, যে এই টাকাগুলো আছে, 50 টাকা চলে গেছে। বলছে আমি কখনো না বাড়িতে মিথ্যে কথা বলি না। তো তখন ওই মেয়েটি বলছে যে, বাহ, তুমি তো খুব ভালো মেয়ে, তুমি বাড়িতে সত্যি কথা বলবে, তুমি আবার বলছো যে তুমি কখনো বাড়িতে মিথ্যে কথা বলো না, তুমি তো সত্যি খুব গুড গার্ল। তখন ও বলছে, হ্যাঁ, আমি বাড়িতে কখনো মিথ্যে কথা বলি না। তো তখন বলছে, তোমার কাছে আর কত টাকা আছে? তো ও দেখিয়েছে এরকম এরকম টাকা আছে। আর মেয়েটা না, যেটা পৌলমী লিখেছে, যে ওর মেয়েটার সাথে যখন কথা হয়, মেয়েটার একটা অদ্ভুত ক্ষমতা আছে, এই ধরনের, ও তো তখন কিছু জানতো না, কিন্তু ওই মেয়েটা যখন ওর সাথে কথা বলতে আসে, ওর দু একটা কথা বলেই পৌলমীর মনে হয় যে মেয়েটার সাথে হয়তো ওর বহুদিনের পরিচয়, বহুদিনের বন্ধুত্ব, বা বহুদিনের একটা আত্মিক সম্পর্ক আছে এরকম। খুব দরদ দিয়ে কথাগুলো বলছে। আর মেয়েটাকে দেখতেও বেশ মিষ্টি, একটা অদ্ভুত অ্যাপিয়ারেন্স, একটা অদ্ভুত পার্সোনালিটি, যেটা থেকে মানুষ হয়তো অ্যাট্রাক্ট হবে। যাই হোক, তো তখন ও এমনি হাত দিয়ে যা দেখিয়েছে। তো তখন ওই মেয়েটা বলছে যে, তুমি একটা কাজ করো, তুমি এই টাকাগুলো নিয়ে ভেবো না, আমি তোমাকে আজকে 50 টাকা দিয়ে দিচ্ছি। তো এই বলে মেয়েটার হাতে কিন্তু কোনো ব্যাগ ঠ্যাগ কিচ্ছু ছিল না, কিন্তু মেয়েটা ওকে 50 টাকা দেয়। সেটা কোথা থেকে নিয়ে দিয়েছে, কিভাবে নিয়ে দিয়েছে, সেটা কিন্তু অত আর খেয়াল করেনি, যেহেতু মেয়েটা ওর থেকে একটু লম্বা ছিল। তো ওরও মনে আর অত কিছু আসেনি। তো ও বলছে যে, কেন, তুমি আমায় 50 টাকা দেবে? তখন বলছে, না, তুমি এটা রেখে দাও না, তুমি তো আমার স্কুলেরই স্টুডেন্ট, আমিও তোমার স্কুলেই পড়তাম। দেখো, আমি তো এখন কলেজে পড়ে, কলেজেও আমার পাশ হয়ে গেছে, আমি এখন বড় হয়ে গেছি, তো আমি তোমাকে বোনের মতো করে আমি তোমাকে একটা জিনিস দিলাম, তুমি আমাকে পরে না হয় দিয়ে দিও। তো তখন ও বলছে, আমি তোমাকে 50 টাকা কোথা থেকে দেবো বলো? আমরা না খুব গরিব, আমাদেরকে এই টাকা দিয়ে, আমাদের একটু বেশি টাকা হলে সে টাকা দিয়ে আমাদের সবজি কেনা হয়, ঘরের প্রয়োজনীয় জিনিস কেনা হয়, আমাদের রেশন কেনা হয়। তোমাকে তো আমি 50 টাকা দিতে পারবো না। আমি বাড়িতে বরং মাকে বলে নেবো, মা হয়তো আমাকে একটু বকাবকি করবে, কিন্তু এর থেকে বেশি কিছু হবে না। তো এই বলেও টাকাটা ফেরত দিয়ে দেয় মেয়েটাকে। তো মেয়েটাকে যখন টাকাটা ফেরত দিয়ে দেয়, মেয়েটা কিন্তু নিয়ে নেয়। তো নিয়ে নেওয়ার পরে ওর যখন মোটামুটি বাড়ি কাছাকাছি এসে গেছে, তো তখন ওই মেয়েটি বলছে যে, আচ্ছা, তোমার কাছে তো একটা দেখছি 10 টাকার নোট আছে, তো তুমি কি ওই 10টা টাকা আমায় দিতে পারবে? এবার না পৌলমীর একটু অবাক লাগে যে নিজে আমাকে একটু আগে 50 টাকা দিতে চাইলো, সে এখন আমার থেকে আবার 10 টাকা চাইছে কেন? তো ভাবছে তো ভারী বিরক্ত লাগছে। ও ছোট হলেও ওরও তো একটা অস্বস্তি, ভালো লাগা, খারাপ লাগলো তো ওরও আছে। তো বলছে যে, এই তো তোমার কাছে 50 টাকা আছে, তো তুমি আমার থেকে কেন 10 টাকা চাইছো? তো তখন ওই মেয়েটা বলছে যে, না, আসলে তোমার সাথে যেটা ঘটেছে না, আমার সাথেও সেটাই ঘটেছে। আমার সাথেও যেটা ঘটেছে সেটা হলো তোমার মতোই, আমি না 10টা টাকা হারিয়ে ফেলেছি, এবং এই যে টাকাটা আছে, এই টাকাটা আমাকে আমার বাড়িতে দিতে হবে। এবং আমার বাড়িতে জানো তো অসুস্থ মানুষ আছে, তো তার জন্য ওষুধ কেনা হবে, এইসব কিছু কেনা হবে, 10টাকাও কম পড়ছে, তাহলে মনে হয় আজকের ওষুধটা মনে হয় কেনা হবে না। এরকম ওকে নানান কথা বলে মেয়েটা কাঁদতে থাকে। এবার ওইটুকু মেয়ে ক্লাস 6-এ পড়ে, ওর না এই কথাগুলো শুনে ওর মনটা খুব নরম হয়ে যায়। ও তখন ভাবছে যে, আমার বাড়িতে তো তবু আমার বাবা রোজগার করে, আমার মা, বাড়ির সবাই আমরা টুকটাক কাজ করি। তো বলছে যে, আমি কাজ দিলাম, এখন আমার থেকে বড় এই দিদিটাও কাঁদছে, আবার বলছে যে এই টাকাটা না হলে ওষুধ কিনতে পারবে না বাড়িতে অসুস্থ মানুষের জন্য।
ওই যে ওইটুকু বয়সে একটা বাচ্চার মনে যে নরম যে মনটা, তার ভিতরে সে যে ইমোশনটা, সে যে একটা দরদি মানুষের মতো, একটা বড় মানুষের মতো কি করে, ওর কিন্তু সেভাবে ওর মনটা ওকে রেসপন্স করে। এবং ওই মেয়েটিকে তখন এই পৌলমী নিজে থেকেই ওই 10 টাকা দিয়ে হাতে দিয়ে বলে যে তুমি এই 10 টাকা নিয়ে চলে যাও। মানে ও তো ছোট, ওর না অত কিছু আর ভাবেনি যে যার কাছে 50 টাকা আছে সে 10 টাকা কেন চাইছে, এই মেয়েটা তো বড়, এই মেয়েটাকে দেখে তো মনে হচ্ছে না যে ওর কোনো অভাব আছে বা কিছু, এইসব কিন্তু কোনো মাথা ঘামায়নি। আর ওর যা বয়স বা ওর যা সেই সময় যা সিচুয়েশন ছিল, তাতে ওর পক্ষে এত কিছু চিন্তাভাবনা ব্যাক অফ দ্য মাইন্ড করাটাও কিন্তু খুব প্রবলেমের। ও সব কিছু করেনি এবং ওর সাদা মনে বলে যে তুমি 10 টাকা নিয়ে যাও, আমি তো বাড়িতে এটাই বলবো যে আমার 50 টাকা হারিয়ে গেছে, আমি না হয় বলবো যে 50 টাকার সাথে 10 টাকার নোটও হারিয়ে গেছে, এবং আমার মা খুব ভালো, মা হয়তো আমাকে একটু বকাবকি করবে কিন্তু মা তারপর আমাকে আদরই করবে। তোমার তো বেশি দরকার, আমার এই টাকাটা যতটা দরকার তোমার হয়তো তার থেকেও বেশি দরকার, তো তুমি যাও। আমাদের স্কুলে তো সবসময় বলে যে অসুখ করলে বা কোনো অসুবিধে হলে ওষুধ খেতে হয়, ওষুধ খেলেই মানুষ ঠিক হয়, তো তোমার বাড়িতে যে অসুস্থ আছে তাকে তুমি 10 টাকা নিয়ে যাও, তুমি ওষুধ কিনে দিও। এই বলে ও টাকাটা দিয়ে, ওরও মনটা খুব খারাপ হয় পৌলমীর, যে একেই তো প্রথমেই টাকা কিছু কম পেলাম, তার মধ্যে ভাই 50 টাকা হারিয়ে গেল, তো 10 টাকা আর কি এমন, 10 টাকাও দিয়ে দিই। এই বলে ও আর কোনো কথা শোনে না, ওই 10 টাকা দিয়ে ও দৌড়ে ঘরে ঢুকে যায়। মানে কিছুটা দূরেই ওর ঘর ছিল, দৌড়ে ও নিজের ঘরে চলে যায়। এবং তারপরে যে মেয়েটা ঠিক কোন দিকে গেল, কোথায় গেল, ও কিন্তু এগুলো কিচ্ছু দেখেনি। এবং এইটাই ছিল ওই মেয়েটার সাথে পৌলমীর প্রথম ইন্টারাকশন। ঘরে ঢুকে গেল, এবার ঘরে ঢুকে যা হয়, বাড়িতে গিয়ে ওর মাকে সমস্ত কথা বলে, ওর মাকে বলে যে আমি এরকম পড়ে গেছিলাম, পড়ে গিয়ে আমার এরকম টাকা ড্রেনে পড়ে গেছে, তো ওর মা ওকে বলে যে তোর দরকার কি ছিল যাওয়ার, আমি গিয়ে দিয়ে আসতাম, এরকম নানান কথাবার্তা বলে। কিন্তু ওকে সেরকম কিছু বকাবকিও করে না, এবং ওকে বলে তোর কোথাও ব্যথার চোট পাসনি তো, তো সেই ব্যাপারটা মিটে যায়। এর কিছুদিন বেশ সময় কেটে যায় এবং সেটা খুব নর্মালি কাটে। এরপরে একদিন ভর দুপুরবেলা স্কুল থেকে ফেরার সময় পৌলমীর সাথে কিন্তু আবার এই মেয়েটির দেখা হয়। এবারে যে মেয়েটির সাথে দেখা হয়, সেবারে মেয়েটিকে দেখছে মানে প্রথম যেদিন মেয়েটার সাথে আর কি দেখা হয়েছে সেদিন কিন্তু মেয়েটাকে একটু অন্যরকম লাগছিল, খুব মিষ্টি মেয়ে, খুব ভালো কথাবার্তা বলছে, সেরকম। কিন্তু এই দ্বিতীয়বার যখন মেয়েটার সাথে দেখা হলো পৌলমী, মেয়েটা কিন্তু খুব হাসি খুশি হয়ে, খুব ওর প্রতি মানে প্রচণ্ড একটা লাভিং কেয়ারিং নেচার নিয়ে কিন্তু মেয়েটার সাথে কথা বলছে। তো পৌলমী তো মেয়েটাকে দেখেই চিনতে পেরেছে, তো মেয়েটাকে বলছে যে কি তুমি কেমন আছো দিদি, তুমি কি কলেজ থেকে ফিরছো? তো তখন মেয়েটা বলছে না আমার তো কলেজ পাস হয়ে গেছে, আমি তোমাকে একদিন বললাম না, আর শোনো তুমি যেদিন আমাকে যে 10 টাকা দিয়েছিলে সেই 10 টাকার সাথে বাকি টাকাটা যোগ করে আমি ওষুধ কিনেছি, এবং আমার পরিবারে যে অসুস্থ ছিল সে কিন্তু একদম ভালো হয়ে গেছে জানো তো। তো ওটা শুনে পৌলমীরও বেশ খুশি হলো, তো পৌলমীও বলছে যে আমারও মা জানো তো আমাকে বিশেষ কিছু বকাঝকা করেনি। তো তখন পৌলমী বলছে আচ্ছা দিদি তোমার নাম কি গো, তোমাকে আমি কি বলে ডাকবো? তো তখন ওই মেয়েটি বলে যে আমার নামটা জানো তো অনেক বড়, তুমি অত বড় নাম মনে রাখতে পারবে না, তো তুমি আমাকে কলিদি বলে ডেকো। তো বলছে তোমাকে কলিদি বলে ডেকো, তো ও বলেছে ঠিক আছে তোমাকে আমি কলিদি বলেই ডাকবো। তো যে পথ দিয়ে আর কি পৌলমী বাড়ি ফিরে, ওই মেয়েটা কিন্তু সেই পথ দিয়ে হেঁটে হেঁটে ওর সাথে আসছে। তো আসার পরে ওই যে আর কি ওই মেয়েটি বলে যে যে কি তুমি, মানে ওকে জিজ্ঞেস করছে যে তুমি এখনও তুমি রাখির কাজ করছো কি না, মানে তার একদিন পরই আর কি রাখি। তো বলছে যে হ্যাঁ আমাদের বাড়িতে এখনও রাখির কাজ হচ্ছে। তো তখন ও বলছে যে তোমার বাবা কী করে, তোমার পরিবারের বাকি যারা আছে তারা কে কী করে, এই সমস্ত সব কিছু মেয়েটা বলে, মানে মেয়েটা আর কি ওকে জিজ্ঞেস করে, এবং পৌলমীও বলে। তো তখন পৌলমীকে ওই মেয়েটা বলছে যে জানো তো আমার না কদিন পরে আমি আর এখানে থাকবো না, কিন্তু তোমাকে আমার খুব ভালো লেগেছে, তুমি খুব ভালো মেয়ে, তোমার মনটা না খুব ভালো। এবার দেখুন একটা বাচ্চা মেয়েকে যদি এই ধরনের কথা অনেক বলা হয়, তো ওরা না অনেক সময় মানে ওরা এতটাই ছোট থাকে যে মন ভালো, কি কেউ যদি কারোর খুব প্রশংসা করে, এই সমস্ত বিষয়ের যে নিগুড় যে অর্থটা সেটা তো ওরা বুঝতে পারে না। তো তখন বলছে যে তখন পৌলমী বলছে তুমি আমাকে এত ভালো ভালো কেন বলছো, আমি কি এমন ভালো করেছি? তখন বলছে না তোমার কাছে ওই সামান্য কটা টাকা ছিল, তুমি সেখান থেকেই আমাকে 10 টাকা দিলে, তাই আমি তোমাকে ভালো বলছি, তোমাকে আমি ভালো বলবো না? তো তখন পৌলমী না অতটা কিছু বুঝতে টুঝতে পারেনি। তো পৌলমী মানে সেদিন একটা কোনো কারণে, পারিবারিক কোনো একটা কারণের জন্য, সেটা ওর ঠিক ক্লিয়ার মনে নেই, কিছু একটা বাড়িতে হয়তো সমস্যা হয়েছে, সেটাও টাকা পয়সা ওরিয়েন্টেডই, কোনো একটা জিনিস হয়তো ওদের টাকা নেই বা এরকম কিছু, তোর মনটা একটু খারাপ ছিল। তো
তো সে মতাবস্থায় পৌলমী যখন ওর বাড়ির দিকে আর কি মোড় নিচ্ছে, মানে আর 2-3 মিনিট পরে ও বাড়ি ঢুকে যাবে, তো তখন ওই মেয়েটা ওকে বলছে যে তুমি না একটা কাজ করো, তোমার হাতের কাজ খুব ভালো, তোমার হাতের কাজ খুব ভালো, তুমি যা করবে হাতের কাজ দিয়ে করবে, দেখবে তোমার অনেক উন্নতি হবে, তুমি অনেক কিছু করতে পারবে। তো তখন না মানে ওকে যখন এই কথাগুলো বলে, তো তখন ও না অতটা কিছু বুঝতে পারেনি যে হাতের কাজ ভালো, হাতের কাজ থেকে উন্নতি হবে জীবনে। ওর মাত্র মানে 6-এ পড়ে, সে আর কি অতটা বুঝবে। তখন ওকে বলছে যে তুমি 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 যেরকমভাবে তোমার মায়ের সাহায্য করো কাজে, তুমি সেভাবেই সাহায্য করো, দেখবে আস্তে আস্তে সব কিছু তোমাদের খুব ভালো মতো যাবে, খুব ভালো হবে সব কিছু, এরকম ওকে বলে। এবং এই সমস্ত কিছু বলতে বলতে ওকে বলে যে তুমি যখনই তোমার কোনো কিছু দরকার পড়বে, যখনই তোমার কোনো কিছু মনে হবে যে তোমার হচ্ছে না বা কিছু একটা তুমি অসুবিধেয় রয়েছো, তুমি একবার আমাকে কলি দি বলে তুমি আমার কথা চিন্তা করবে, দেখবে তোমার সব সমস্যা আমি দূর করে দেবো। এরকম করে ওকে নানান কথাবার্তা বলে। এবার এইগুলো শুনে না মানে পৌলমী না খুব অবাক লাগে যে মানে এই দিদিটা আমাকে কি বলছে। মানে ও কথা বলতে ভালো লাগছে, খুব মানে মনোমুগ্ধকর লাগে কথা বলতে, খুব মানে আপন মনে হয়, সেসব ঠিক আছে। কিন্তু কেউ যদি হঠাৎ করে বলে যে তোমার যদি কোনো কিছু প্রয়োজন হয় তুমি একবার কলিদি বলে মনে মনে স্মরণ করবে, আমার একবার বলবে, বা বলছে হাতের কাজ নিয়ে তুমি জীবন অনেক উন্নতি করতে পারবে, অনেক কিছু হবে তোমাদের, তোমাদের এই দুঃখ কষ্টের সময় কেটে যাবে আস্তে আস্তে, দেখো খুব তাড়াতাড়ি তোমাদের জীবনে খুব ভালো সময় আসবে, এরকম যে নানান কথাবার্তা বলে, তো এত কিছু না ওর আর মাথায় ঢোকে না। এবং ও তখন মানে ব্যাপারগুলো কত সিরিয়াসলি নেয় না। এরকম অনেক সময় হয়, হয়তো আমাদেরকে কখনো কেউ কিছু একটা বললো, হঠাৎ করে কেউ একটা কিছু বললো, অনেক সময় আমরা সেগুলো কতটা সিরিয়াসলি নিই না। আর ও তো অত ছোট ক্লাসে পড়তো, অনেক ছোটই ছিল, তো ওগুলো অত সিরিয়াসলি নেয়নি। এবং অদ্ভুতভাবে ওই মেয়েটা ওকে বলে যে একটা খুব মানে গুরুত্বপূর্ণ জিনিস একটা ওকে বলে দিয়েছো, যেটা ওর ওই বয়সে ওই সময় শোনাটা কিন্তু খুবই অদ্ভুত ব্যাপার। এবং একজন মানে ওর থেকে এক বয়সে বড়, তার বয়স তখন ওই সময় 22-23 হবে, তো সেই বয়সে একটি মেয়ে, একটি ক্লাস 6-এর মেয়েকে রাস্তায় এই ধরনের কথাবার্তা যে বলবে, সেটাও কিন্তু খুব স্বাভাবিক নয়। এবং এগুলো বলার পরে ওকে যেটা বলেছিল সেটা কিন্তু ওর জীবনে একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে কিন্তু ওর জীবনে আজও রয়ে গেছে। তো কি বলেছিল, তখন ওই ওর কলিদি, ওই মেয়েটি আর কি, পৌলমীকে বলে যে তুমি যখনই কোনো হাতের কাজ করবে, কাজটা শুরু করার আগে তুমি মা দুর্গাকে স্মরণ করবে। এবং ধরো তুমি একটা কোনো কাজ করছো, সেই কাজটা হচ্ছে না বা ভালো হচ্ছে না, তো তখন যখন তোমার মনে হবে যে কাজটা আর করবো না, এবং তোমার মনে হবে ধরো এবার ছেড়ে দিই, কাজটা আর করবো না, তো তখন বলছে যে ওকে তখন একটা জিনিস দেয়, একটা ছোট্ট কাচের বল। এটা কিন্তু খুব অস্বাভাবিক কিছু নয় বা এমন কিছু ওকে দেয় খুব বহুমূল্যবান কোনো জিনিস বা খুব এক্সপেন্সিভ কিছু জিনিস, তা কিন্তু নয়। একটা ওকে পাতি কাচের বল মতো দেয়, ছোট একটা কাচের বল মতো দেয়, যে কাচের বলটা যা সাধারণ একটা কাচের বলই, কিন্তু একটু মানে চারিদিকে একটুখানি করে করে একটুখানি খাঁচকাটা মতো একটা কাচের বল দেয়, ছোট্ট। বলে যে এই বলটার দিকে তুমি কিছুক্ষণ তাকিয়ে থাকবে, দেখবে তুমি কিন্তু সেই কাজটা করতে পারবে। আচ্ছা, এখানে এবার একটা কথা বলিনি, যেটা উনি পৌলমী ইমেলে মেনশন করেছে, যদিও সেটা সেই মুহূর্তে ওই মেয়েটা কি করে জানলো সেটা সম্পর্কে ওর কোনো ধারণা নেই। তো সেটা হচ্ছে যে ওর হাতের কাজ করতে কিন্তু ছোটোবেলা থেকে সত্যিই খুব ভালো লাগতো, মানে রাখি হোক, ঠাকুরের কোনো গয়না বানানো হোক, ঠাকুরের জামা কাপড় বানানো হোক, এটা করতে ওর ভালো লাগতো। কিন্তু পৌলমীর মধ্যে তখন যদিও খুব ছোট ছিল, বাট ওর একটা ব্যাপার ছিল যে কোনো কিছু জায়গায়, কোনো একটা জায়গায় যদিও কোনো একটা কাজ করতে গিয়ে ওর আটকে যেত বা মনে হতো যে এই কাজটা হচ্ছে না, ও কিন্তু না ফট করে হালটা ছেড়ে দিত, ও আর সেই কাজটা করতো না, আবার একটা অন্য কোনো কাজ করতো। মানে যেমন ও যেটা বলেছে যে একটা কোনো রাখি করতে গিয়ে হয়তো সেই রাখিটা একটু বেশি ডিজাইন করতে হবে, তো সেরকম বেশি ডিজাইনার রাখি হয়তো 10-12টাই আসতো, তো সেটা একটু ধৈর্য ধরে ভালো করে করতে হবে। তো ও কী করতো, ও হয়তো সেটা করতো, ওর করার খুব ইন্টারেস্ট জাগতো, এবার কোনো জায়গায় গিয়ে যদি ও আটকে যেত এবার সেটা করতে পারতো না, ও কী করতো, ওইটা ছেড়ে দিত, মানে ওই রাখিটা ও আর কমপ্লিট করতো না, ওর মা হয়তো সেটা কমপ্লিট করে দিত, ও আবার অন্য কোনো রাখির কাজ করতো বা অন্য কোনো কাজ করতো। কিন্তু সেটা ওরও এই মুহূর্তে মাথায় আসেনি যে এই বিষয়টা ওই মেয়েটা কী করে জানলো, আর মেয়েটা যেচে পড়ে কী করে এতগুলো কথা ওকে বললো। তো ওকে ওই ক্রিস্টালের বলটা মতো দেয়। এবার ওই ছোটো কাচের ক্রিস্টাল কাচের ওই বলটা দেখে ওর বেশ একটু ভালো লাগে। এবার ওই মেয়েটা যে ওকে আরও সেই সময় বেশ কিছু কথা বলেছিল, বাট সেগুলো না ও এতটাই
অমনোযোগী ছিল কথাগুলো শোনার ক্ষেত্রে, অতটা ভালো করে আর শোনেনি। তো শুধু একটা কথাই ওই মেয়েটিকে জিজ্ঞেস করে যে কলিদি তুমি আমাকে এইটা কেন দিলে, এটা তোমার কাছে কি করে এলো, এটা দিয়ে কি হয়? তো তখন ওই মেয়েটি বলে যে এটা দিয়ে অ্যাকচুয়ালি কিছুই হয় না, এটা আমি তোমাকে জাস্ট দিলাম, এটা আমার খুব ভালো লাগতো এই জিনিসটা, আমি তোমাকে দিলাম, এটা তুমি তোমার কাছে রেখে দিও। এই বলে মেয়েটা তারপরে চলে যায় এবং ওর বাড়ি চলে আসে। এবার বাড়ি এসে ও কী করে, ওটা ওর স্কুল ব্যাগ যে ছিল সেই স্কুল ব্যাগের মধ্যেও রেখে দেয়। এবারে আস্তে আস্তে যত দিন যেতে লাগলো, ওর ওর কাজ করছে, ওদের সংসার চলছে। এবার ওই যে মেয়েটির সাথে যে সেকেন্ড টাইম দেখা হলো, এরপরে কিন্তু ওর সাথে আর ওই কলিদির কোনো দিনই কিন্তু ওরকম রাস্তাঘাটে আর দেখা হয়নি, মানে সরাসরি ওরকমভাবে দেখাই হয়নি। এরপরে যেটা হলো, সেটা ঘটনাটা যত আরও সামনে এগোবে আপনারা আরও তত বেশি ভালো করে বুঝতে পারবেন। এবার যেটা হলো যে ওর বাবার কিন্তু মানে ওই রকম হলো যে ওকে অনেক ভালো ভালো কথা বললো যে ওদের পরিবারে অনেক উন্নতি হবে, ওর হাতের কাজ করলে ওর জীবন অনেক ভালো হবে, অনেক কিছু করতে পারবে, এত কথা তো বললো। কিন্তু এই ঘটনার কিছুদিনের মধ্যে ওর বাবা যে ফ্যাক্টরিতে কাজ করতেন, যেখানে আর কি কাজ করতেন, সেই জায়গা থেকে কিন্তু ওনার কাজটা চলে গেল, মানে কাজটাই পুরো বন্ধ হয়ে গেল। ফলে ওর বাবাও পুরো বেকার হয়ে গেলেন, কোনো রোজগারপাতি হচ্ছে না, শুধুমাত্র সংসারটা চলছে হাতের কাজের টাকায়। এবার ওর মা তো খুব দিশেহারা অবস্থা যে কি করে এতগুলো এতগুলো মানুষ, এতগুলো পেট কি করে চলবে, যেটুকু যা সঞ্চয় ছিল সেটুকু দিয়ে সংসার চলছে, কিন্তু সেটাই বা কতদিন, খুবই সামান্য মানে সঞ্চয় ছিল। তো তখন ওর মা একটা বড় দোকানে গিয়ে সেখানে আর কি বললো যে আমি এরকম হাতের কাজ পারি, আমার মেয়েরাও রয়েছে। তো সেখান থেকে খুব জোর করে আর কি অনেক হাতে পায়ে ধরে কিছু কাজ নিয়ে এলেন, কিছু আর কি হাতের কাজের জিনিস নিয়ে এলেন, সেটা ওই ঠাকুরের গয়নাগাটি, ঠাকুরের ড্রেস, এই সমস্ত। এবং ওর বাবা তো যা কাজ খুঁজছেন, কিন্তু কাজ খুঁজলেই তো আর কাজ পাওয়া যায় তা তো নয়। তো অদ্ভুত বিষয় হচ্ছে যে ওদের বাড়িতে ওর মা ওই কাজগুলো নিয়ে এলো এবং সেই কাজগুলো কিন্তু বেশ কমপ্লিকেটেড কাজ ছিল। তো সেই কাজগুলো ওর মা শিখে, অনেক কষ্ট করে উনি নিজে শিখলেন এবং সেগুলো শিখে কিন্তু ওর দিদি যে ছিল সে কিন্তু কাজগুলো শিখতেও পারলো না এবং সে করলোও না। কিন্তু এই পুরো কাজটা, ও তখন ক্লাস 6 থেকে জাস্ট 7-এ উঠেছে, ও কিন্তু সেই কাজগুলো মানে ওর মা একবার দেখায় এবং ও শিখে যায়। এবং পুরো কাজটা কিন্তু স্কুলে যাওয়ার আগে, স্কুল থেকে ফিরে, মানে পড়াশুনোর ফাঁকে, নিজের স্কুলের টাইমের ফাঁকে ফাঁকে ওই কিন্তু এই কাজগুলো করতে লাগলো। এবং এই করে কিন্তু ওদের সংসারে যেটা একেবারে প্রায় পথে পথে বসতে চলেছিল, সেই জায়গা থেকে কিন্তু একটু হলেও থিতু হলে, একটু হলেও ঘুরে দাঁড়ালো। এরপরে যেটা হলো, ওর বাবা কিন্তু একটা অন্য ফ্যাক্টরিতে কাজ পেলেন এবং যেখানে উনি কাজটা পেলেন সেই ফ্যাক্টরিটা কিন্তু মোটামুটি চলতো, মানে আগের ফ্যাক্টরিতে যেমন ওর বাবার অর্ধেক দিন কাজ থাকতো, কিছুদিন কাজ থাকতো না, সেরকম হতো। এখানে কিন্তু সেই প্রবলেমটা নেই। এখানে হয়তো মাইনেটা একটু কম, কিন্তু সারা বছরই কাজ থাকবে। তো এইখান থেকে কিন্তু ওদের জীবনের একটা মানে টার্নিং পয়েন্ট এলো বলা যেতে পারে, যখন ও ক্লাস 7-এ পড়ে তখন থেকে। এবং তখন থেকেই ও কিন্তু জীবনে এই হাতের কাজ করা, এই সমস্ত কিছুগুলো কিন্তু ও ভালোভাবে করা স্টার্ট করে দিল। এবং একটা সময় এলো যখন ও ক্লাস 8-9-এ পড়ে, মাধ্যমিক সামনে, তো সমস্ত টিচাররা বলছে, স্কুল থেকে বলছে যে পড়াশুনোর দিকেই বেশি মন দিতে। কিন্তু পড়াশুনোর প্রতি ও খুব যে খারাপ ছিল পড়াশুনোয় তা না, আবার যে খুব ভালো ছিল, যে খুব ভালো লাগতো পড়াশুনো করতে তাও নয়। কিন্তু এই সমস্ত কিছুকে ব্যতি রেখে ওর কিন্তু সব থেকে বেশি ভালো লাগতো কিন্তু হাতের কাজ করতেই। তো হাতের কাজ করা স্টার্ট করলো। তো সেই হাতের কাজ থেকেই কিন্তু ওর আস্তে আস্তে মানে পুরো ন্যাকটাই পড়াশুনো থেকে বেশি ন্যাক কিন্তু ওর হাতের কাজের দিকেই ছিল। তো এইভাবে মোটামুটি ভালোই চলছিল। কিন্তু ওই যে বলে যে সব কিছু ঠিকঠাক থাকলেও এক এক সময় এক একটা ঘটনা এমন ঘটে যে অনেক কিছুকে কিন্তু অনেক প্রশ্নের সম্মুখে দাঁড় করিয়ে দেয়। তো ঠিক সেরকমই একটা ঘটনা কিন্তু এই পৌলমীর জীবনেও ঘটলো। সেটা কী ঘটনা ছিল? তো ঘটনাটা যেটা ঘটলো সেটা হচ্ছে যে যেহেতু পৌলমীর মধ্যে হাতের কাজ করাটা মানে স্পেশাল একটা স্কিল ছিল, মানে স্পেশাল স্কিল আমি কেন বলছি, কারণ এই ধরনের কাজগুলো করতে যতটা একটা দক্ষ মানুষের সময় লাগবে, ওর কিন্তু তার থেকেও কম সময়েও কিন্তু কাজগুলো করে দিত। এবার তখন ওর মা আস্তে আস্তে ভাবলো যে যখন মেয়ে এত ভালো কাজটা করতে পারে, মেয়ের ইন্টারেস্টও আছে, তো উনি বিভিন্ন ধরনের হাতের কাজের জিনিসের যে আর কি মানে বিভিন্ন সেটা জুয়েলারি ছিল, মানে শুধুমাত্র ঠাকুরের গয়না বা ঠাকুরের জামা কাপড় নয়,
মানে মেয়ে এত ভালো কাজটা করতে পারে। তো সেটা দেখে ওনাকে একজন আর কি বলেছিল যে তুমি বড় বাজার থেকে এই জিনিসগুলো নিয়ে আসো, বাড়িতে কাজকর্ম করে আবার তুমি বড় বাজারে মহাজনকে যদি তুমি ফেরত দাও তাহলে তুমি কিন্তু টাকাও বেশি পাবে, কাজও কিন্তু তুমি সারা বছর পাবে। তো ওর মা কী করতো, ওর মা ওখান থেকে মানে উনি ব্যারাকপুর থেকে উনি বড়বাজার আসতেন এবং সেখানে মহাজনের থেকে বিভিন্ন প্রচুর কাজকর্ম জিনিসপত্র নিয়ে এবং উনি এবং বড়বাজারে যেখান থেকে যে মহাজনের থেকে উনি কাজগুলো পেতেন তো তিনি ওনাকে অ্যাডভান্সও করতেন। তো সেখান থেকে টাকা নিয়ে মানে টাকা এবং কাগজ মানে কাজ আর কি সব নিয়ে এসে উনি বাড়িতে আসতেন এবং তারপর ওর মা আর ও দুজনে মেনলি আর কি কাজগুলো করতো। তারপরে আবার সেই কাজগুলো উনি মহাজনের কাছে গিয়ে জিনিসগুলো দিয়ে বাকি টাকা উনি নিয়ে আসতেন। তো এবারে একদিন হলো কি, সেদিন ছিল শীতকাল। তো শীতকাল, খুব ঠান্ডা। তো ওর মা কী করেছে, বড়বাজার গেছেন। এবার বড়বাজার থেকে জিনিসপত্র মানে আর কি যে জিনিসগুলো আর কি অর্ডারই নিচ্ছে, তো সেই জিনিসগুলো যে কাজগুলো করতে হবে তো ওখান থেকে বললাম অ্যাডভান্সও কিছু টাকা পয়সা আর কি নিয়েছে। তো নেওয়ার পরে উনি ট্রেনে করে আবার ওনার ব্যারাকপুর ব্যাক করার কথা। এবার মোটামুটি ওর মা যদি বড়বাজারে যেতেন সকাল সকালই মোটামুটি বেরিয়ে যেতেন এবং সমস্ত কাজকর্ম নিয়ে আস্তে আস্তে মোটামুটি 2:30 3টে কখনো 4টে মতো বেজে যেত, মানে 4টের মধ্যে উনি বাড়িতে চলেই আসতেন। এবার সেদিন যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে যে 4টে কি 6টা বেজে গেছে সন্ধেবেলা, তাও কিন্তু ওর মা বাড়িতে আসছে না। এবার সেই সময় ওর মায়ের কাছে একটা ছোট্ট মানে জাস্ট মোবাইল, একটা সাধারণ একটা যে এরকম ফিচার ফোন যেরকম যেগুলো ছিল তো সেরকমই একটা নোকিয়ার পাতি মোবাইল ছিল। তো ওদের বাড়িতে একটা মোবাইল, তো ওই যে মানে ওর মায়ের কাছে যে মোবাইল ফোনটা ছিল সেই মোবাইল ফোনটাই হচ্ছে কেউ নিয়ে, কখনো ওর বাবা হয়তো নিয়ে বেরোলো, কখনো ওর মা বেরোলে মা নিয়ে বেরোতো। আর বাড়িতে কিন্তু কোনো ফোন ছিল না, ওই একটাই মোবাইল ফোন। তো ফোনটা ওর মায়ের কাছে ছিল, বাড়িতে ফোন নেই, তো ফোনও করতে পারছে না। তো যখন এরকম 6টা 7টা বেজে গেছে ওর বাবা তো তখন ভাবলো যে চিন্তা হচ্ছে যে কী হলো ব্যাপারটা। তো তখন উনি পাশের একজনের থেকে ফোন নিয়ে ফোন করেছে ওনার স্ত্রীকে। তো ফোনটা যখন করেছে তো তখন দেখছে যে ফোনটা সুইচ অফ বলছে। ব্যাস, এবার ফোনে যোগাযোগ করার একটাই পথ ছিল, সেই ফোনও সুইচ অফ হয়ে গেল। এবার তো কিছু করার নেই, এবার কী করবে, ওয়েট করা ছাড়া আর কোনো উপায় নেই। তোর বাবা একবার ব্যারাকপুর স্টেশনে গিয়ে একটু দেখে টেকে এলো যে ট্রেনে সব কিছু ট্রেন ঠিকঠাক মতো চলছে কিনা, কোনো অসুবিধে আছে কিনা। তো উনি কিন্তু সেরকম কিছু শুনলেন না যে ট্রেনে কোনো অসুবিধে হয়েছে বা কোনো গন্ডগোল হচ্ছে, এরকম কোনো নিউজ নেই। এবার তো খুব মানে চিন্তা হয়ে গেছে সবার, ওরও খুব চিন্তা হয়েছে পৌলমীরও যে কী ব্যাপার হলো। আর ওদিকে ওর মানে ভাই যে ছিল সেই ভাইও ভাবছে যে একবার এদিক খোঁজ যাচ্ছে, ওর ওদিক যাচ্ছে, কিন্তু কোনো জায়গা থেকেই কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না ওর মায়ের। এবার যে মহাজনের থেকে আর কি জিনিসপত্র নিত তো তার নাম্বার ছিল ওদের বাড়িতে লেখা। তো সেখান থেকে ফোন করে একজনের থেকে ফোন নিয়ে ফোন করা হয়েছে। তো তখন সেই মহাজন ফোন তুলে বলছে যে হ্যাঁ উনি এসেছিলেন, উনি জিনিসপত্র আর আমার যেটুকু অগ্রিম টাকা ওনাকে দেওয়া ছিল সেগুলো দিয়ে উনি তো অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছেন। উনি এখান থেকে প্রায় 11:30 নাগাদ বেরিয়ে গেছেন বড়বাজার থেকে। তো অনেক সময় কী হতো যে ওর মা বড়বাজার থেকে ফেরার পথে কিছু হয়তো টুকটাক জিনিসপত্র কিনে আনতেন। তো তাও ভাবছে যে যে টাইমে বেরিয়ে গেছে বলছে সেখান থেকে যদি টুকটাক জিনিসপত্র কিনে বাড়িতেও আসে তাহলেও তার 6টা 7টার মধ্যে ম্যাক্সিমাম আর কি 6টা 7টার মধ্যে বাড়ি চলে আসার কথা। কিন্তু তখন রাত 9টা বেজে গেছে, তখনও কিন্তু বাড়িতে উনি আসেননি। এবং বাড়িতে আসেনি বা ওদের পাশের বাড়িতে একজনের সাথে খুব ভালো সম্পর্ক ছিল, তো তাদের বাড়িতেও কখনো কখনো ওরা ফোন করতো ওর মা, যদি কখনো কোনো প্রয়োজন হতো বা যার কাছেই ফোন থাকতো তার যদি কিছু বলার হতো বাড়িতে তো পাশের বাড়িতে ফোন করতো। তো পাশের বাড়িতেও ফোন করা হয়েছে, সে ফোনেও কিছু উত্তর পাওয়া যাচ্ছে না, মানে সেখানেও উনি কোনো ফোন টোন কিছুই করেননি আর কি, ফলে কোনো উত্তরও পাওয়া যাচ্ছে না তার থেকে, যার কী হয়েছে না হয়েছে কিছুই জানা নেই। এবার না ওর খুব আর কি টেনশন হচ্ছে। ক্লাস 9-এ পড়ে, তখন একটু বড় হয়েছে। তো ও না মানে এবার এখানেটা যে বলি যেটা ও লিখেছে পৌলমী, যে ওর মনে মনে এই যে ওর হাতের কাজের জিনিসের প্রতি ওর যে একটা শ্রদ্ধা ভালোবাসা, ও যে চাইতো ভালো লাগতো ওর হাতের কাজ করতে, এই সব কিছু একদিকে, কিন্তু ওর না মাঝে মধ্যে ওই কলিদির কথা খুব মনে পড়তো, যে কলিদিকে আর দেখলাম না। বা স্কুলেও ও অনেকের থেকে খোঁজ নিয়েছে যেখানে কলিদি বলে কেউ, মানে ওকে বলে সেটা পাড়ার নাম বলেছিল ব্যারাকপুরেই। তো সেখানে আশেপাশে যে বন্ধু বান্ধব থাকে ও তাদেরকে জিজ্ঞেস করেছে যে তুমি কলিদিকে চিনিস? তো সবাই বলছে না, কলিদিকে তো চিনি না। তোর না খুব মনে পড়তো কলিদির কথা, যে কলিদি একদিন ওকে মানে টাকা দিয়ে সাহায্য করতে চেয়েছিল, কলিদি ওকে এত ভালো ভালো কথা বলতো। 2 দিন ওর সাথে দেখা হয়েছিল। আর কলিদি লাস্টবার যখন দেখা হয়েছিল ওকে ওরকম একটা ক্রিস্টাল দিয়েছিল। আর একটা যেটা ব্যাপার, যেটা
ও লিখেছে যে ওর মাঝে মধ্যেই না ও স্বপ্নে কলিদির সাথে গল্প করছে দেখতো, স্বপ্নেও দেখতো যে কলিদির সাথে ও কোথাও একটা বসে আছে, কলিদি ওর বাড়ি এসে, এরকম নানান রকম স্বপ্ন মাঝে মধ্যে দেখতো। এবার বাড়িতে যখন এতবার একটা টেনশন চলে এসেছে যে ওর মা কোথায় গেছে বুঝতে পারছে না, রাত বাড়ছে, সবাই মানে টেনশন করছে, অনেকে বলছে যে ওই সময় ট্রেনে ভিড় থাকে, কখনো কিছু কিছু হয়ে গেল কি না, এরকম নানান টাইপের কথাবার্তা আশপাশ থেকে ও শুনছে এবং ওর না খুব খারাপ লাগছে। ও ভাবছে মা কোথায় গেল। তো তখন মনে মনে ঠাকুরকে তো ডাকছেই এবং মনে মনে না ভাবছে যে কলিদিকে একবার, মানে ও তখন আর কোনো কিছুতেই মন বসছে না। তো মনে মনে ভাবছে যে সাথে যদি কলিদি থাকতো, মানে সেদিন আমার একটা বিপদ হয়েছিল, কলিদি সামনে এসেছিল, কেন জানি না কলিদির সাথে কথা বলে আমার খুব ভালো লেগেছিল। মানে ওর মনে মনে আর কি কলিদিকে না ওর খুব ভালো লাগতো, যে একটা নিজের দিদি হলে যেরকম হয় বা নিজের একদম একান্ত আপন কোনো মানুষ যেভাবে মানুষের সাথে কথা বলে সেভাবেই কিন্তু কলিদি ওর সাথে কথা বলতো। তো ও ভাবছে যে কি ব্যাপার হলো। তো ও না এই বলে ঘর থেকে বেরিয়ে ও বাইরেটা, মানে ওদের বাড়ির আশপাশে ওদের মানে ভাড়াটেও যে ছিল সেও চিন্তায় পড়ে গেছে যে কি হলো। অনেক বছর ধরে ওর ওই বাড়িটাতেই ভাড়া থাকতো। তো ওখানটা ও রাস্তা দিয়ে ও পায়চারি করছে। তো এমন সময় দেখছে যে কলিদি আসছে। তো ও না দেখে কলিদিকে বেশ বছর দেড়েক পরে দেখেছে। তো কলিদির সামনে গিয়ে বলছে, কলিদি তুমি একই রাস্তায়, তুমি এত রাতে কি করছো? তখন বলছে আর বলিস না, ওই আমার মা ওইদিকে একটা বাড়িতে গেছে, তো মা আমাকে বললো একটুখানি তুই আয়, তোর সাথে একসাথে ফিরবো, একা একা এখন ফিরতে পারছে না, মায়ের একটুখানি বাতের ব্যথা আছে, তো তো মায়ের একটুখানি পাটা ধরে গেছে, তো ওই জন্য মাকে আনতে গেছে, তো তুই রাস্তায় এখন দাঁড়িয়ে আছিস কেন? তো তখন ও বলছে জানো জানো কলিদি, আমার মা এরকম বড় বাজারে তো জিনিস আনতে যেত, তো ওখান থেকে না এখনো ফেরেনি, সেজন্য আমাদের সকলের খুব চিন্তা হচ্ছে। তো তখন কলিদি বলছে যে মানে কি যে ওর মনে হলো, পুরো কথাটা শুনলো এবং একটা জিনিস ও লক্ষ্য করেছিল, সে যে কলিদির মধ্যে একটা অদ্ভুত ব্যাপার ছিল, যে কোনো কিছুতেই না কলিদি কখনো খুব চিন্তিত বা খুব ওরিড কোনো বিষয় নিয়ে, সেটা কিন্তু কখনো দেখেনি। তো কলিদি তখন সবটা শুনে ওকে বলল যে তোর একটা কাজ কর, তোর বাবাকে ঘরে গিয়ে বল যে এখনই একবার শিয়ালদা যেতে, তুই দেখ শিয়ালদার অমুক স্টেশনের অমুক প্ল্যাটফর্মে তোর মা কিন্তু বসে আছে, ওনার শরীরটা খুব একটা ভালো নেই, তোর বাবা গেলে, তোর বাবা ভাই বা তোর দিদি এরা যদি যায় ওনার খুব ভালো লাগবে, উনি উনি ওনাকে বাড়ি নিয়ে আয়, উনি শিয়ালদা স্টেশনের অমুক প্ল্যাটফর্মে বসে আছে। তো তখন ও তো একটু বড় হয়ে গেছে, তখন ক্লাস 9-এ পড়ে। তো ও না মানে পৌলমীর খুব অবাক লাগে, ওরা একটুখানি সিরিয়াস হয়ে গেছে, মানে ওর মায়ের জন্য ওর এত টেনশন হচ্ছে, সেখানে কলিদি বলছে ওর বাবা ভাই এদেরকে শিয়ালদা স্টেশনে যেতে। তখন বলছে কি বলছো কলিদি, আমার মা তো ব্যারাকপুরে আসবে, মানে এদিকে ট্রেনে আসবে, মা শিয়ালদা এখন কি করতে যাবে? তো তখন কলিদি বলে যে তুই না, আমি যেটা বললাম সেটা তুই বাড়িতে গিয়ে তোর বাবাকে ভাইকে বল, ওরা যাক, আর তুই বরং মায়ের জন্য একটু ভালো করে রান্নাবাড়ি করে রাখ, মা এসে তো যাতে গরম গরম খাবার খেতে পারে। তখন বলছে কলিদি তখন বলছে আমার না খুব দেরি হয়ে যাচ্ছে বুঝলি তো, আমি যাই, তুই কিন্তু এক্ষুনি গিয়ে তোর বাড়িতে বল। তো এটা বলে কলিদি মানে মুহূর্তের মধ্যে, মানে একটা মানুষ যতটা জোরে হাঁটতে পারে তার থেকে 3 গুণ বেশি জোরে, মানে বা দৌড়ে নয় কিন্তু হেঁটে হেঁটেই কলিদি কিন্তু রাস্তা থেকে বেরিয়ে চলে যায়। এবার তখন না ওর মনের মধ্যে একটা একটা অদ্ভুত একটা হন্টিং হয়, মানে ও ভাবে যে কলিদি আমাকে এই কথাটা কেন বললো, সত্যি সত্যি কি মানে মানে এরকম হতে পারে যে আমার মা শিয়ালদা স্টেশনে আছে এখন অমুক প্ল্যাটফর্মে। তো না বিন্দু মানে আর কাল বিলম্ব করে না, ও সঙ্গে সঙ্গে ঘরে ঢোকে এবং ঘরে ঢুকে ওর মাকে এবং মানে ওর মা তো বাড়িতে ছিলেন না, তোর মায়ের এই ব্যাপারটা ওর বাবা আর ওর ভাইকে বলে বলে যে তোমরা না একবার কাজ করো, শিয়ালদা চলে যাও। তো তখন ওর বাবা আর ভাই বলছে কেন শিয়ালদা যাবো কেন? তখন বলছে না তুমি যাও, এরকম তো হতেই পারে, মানে ওনার কলিদির কথাটা বলে না, কারণ ও ভাবছে যে আমি যদি এখন বলি যে আমার রাস্তায় সামনে কলিদির সাথে দেখা হয়েছিল, তখন আমাকে আবার পুরো ব্যাপারটা বলতে হবে। তো ওর বাবা ভাইকে এক কথা জোর করেই বলে যে না আমার মনে হচ্ছে হয়তো কোনো ভুল ট্রেনে উঠে পড়ুক বা যা হোক কিছু একটা করে মনে হচ্ছে শিয়ালদাতে রয়েছে, তুমি একবার শিয়ালদা স্টেশনে যাও, আর যদি সেখানে গিয়ে কিছু দেখতে না পাও, সেখানে গিয়ে যারা মানে পুলিশ টুলিশ আছে, রেল পুলিশ, তাদেরকে একবার জিজ্ঞেস করবে। তো এক কথায় জোর করেই ওর বাবা আর ভাইকে শিয়ালদা স্টেশনে পাঠায়। এবার শিয়ালদা স্টেশনে যাবো বললেই তো আর যাওয়া যায় না, সেখান থেকে বাড়ি থেকে বেরোনো, সেখান থেকে শিয়ালদা ট্রেন ধরা, সেখানে গিয়ে পৌঁছানো, এই সব কিছু করতে করতেও কিন্তু বেশ অনেকটা সময় লেগে যায়। তো ওর বাবা ভাই গেছে,
খুব অদ্ভুত বিষয় হচ্ছে যে কলিদি শিয়ালদা স্টেশনের যে প্ল্যাটফর্মে যেভাবে ওর মায়ের কথা বলছে যে ওইখানে আছে এবং যেভাবে বলেছিল আছে ওনার শরীরটা ভালো লাগছে না এসব যে বলে, একদম কিন্তু ওর মাকে শিয়ালদা স্টেশনে ওই প্ল্যাটফর্মেই কিন্তু পাওয়া যায়। উনি ওই স্টেশনের পাশে যে বসার যে জায়গাগুলো থাকে তার নিজে মানে মেঝেতে উনি বসেছিলেন। উনি 2-3টে বড় বড় ব্যাগ নিয়ে যেতেন, যেহেতু মাল নিয়ে আসতেন, তো উনি ওরকমভাবে বসে রয়েছেন এবং চোখগুলো পুরো ঢুলু ঢুলু টাইপের, মানে খুব ঘুম পেলে মানুষের যেরকম আর কি মানুষকে দেখতে লাগে ঠিক সেরকম কন্ডিশনে কিন্তু শিয়ালদা স্টেশনের ওই প্ল্যাটফর্ম থেকেই, যে প্ল্যাটফর্মের কথা কলিদি বলেছিল, সেখান থেকেই কিন্তু ওর মাকে পাওয়া যায়। তো ওর বাবা আর ভাই ওর মাকে দেখে খুব অবাক হয়ে গেছে, কারণ ওনাদের যাওয়ার ইচ্ছে ছিল, ওরা ভাবছে যে কেন যাব। মানে ওর বাবা না মানে খুবই মুখ্য সূক্ষ্ম একজন মানুষ ছিলেন, খুবই সাদাসিধে মানুষ, তিনি অত কিছু বুঝতেন না। তিনি ভেবেছিলেন যে মেয়ে বারবার বলছে, হয়তো মেয়ের কোথাও মনে হয়েছে, তাই উনি মেয়ের কথা রক্ষার্থে এসেছিলেন, যে ঠিক আছে তাহলে হয়তো এখানে একটু খোঁজ খবর করে যাব। কিন্তু সত্যি সত্যিই যে ওই প্ল্যাটফর্মে উনি বসে থাকবে সেটা কিন্তু ওরা ভাবতে পারেনি। তো ওর মাকে দেখে বলছে যে কী ব্যাপার, তুমি এখানে, এখন বাড়িতে আমরা সবাই এত চিন্তা করছি, এত রাত হয়ে গেছে, তুমি এখানে কি করছো? তো তখন ওর মা বলে যে আমি তোমাদেরকে সব বলবো, কিন্তু আমার মানে আমাকে অ্যাটলিস্ট কিছু একটা দাও, মানে আমার খুব খিদে পেয়েছে আর আমার খুব মাথাটা মনে হচ্ছে যেন খুব হালকা হয়ে গেছে। তো তখন সঙ্গে সঙ্গে ওর ভাই ওখান থেকে একটা কেক কিনে এনে দেয় এবং ওর মাকে বলছে তুমি আর কি খাবে এখন? তো ওর মা বলে যে আমি একটু চা খেতে চাই। তো ওর ভাই আর বাবা একটুখানি চা এনে দেয়। তো ওই কেক আর চাটা খাওয়ার পর উনি না একটুখানি ধাতস্থ হয়। তো ওর মাকে দেখে বোঝা যাচ্ছে যেন উনি প্রচণ্ড অসুস্থ, আর মানে ব্যাগের ভর্তি যে জিনিসপত্রগুলো ছিল সেগুলো কিছু কিছু রয়েছে। তো ওর মাকে আর রাস্তাঘাটে কেউ ওরা কিছু আর জিজ্ঞেস করেনি, কোনো রকমে মানে গাড়িতে ট্রেনে বসিয়ে কোনো রকমে ব্যারাকপুরে ওদের বাড়ি অবধি আনা হয়। এবার যখন ওর বাবা মানে ফোন তো সেভাবে নেই, তো যখন নিয়ে ঢুকছে তখন না মানে পৌলমী খুব অবাক হয়ে গেছে। পৌলমী ওর দিদি ঘরে ছিল, খুব অবাক হয়ে গেছে যে কলিদি বলে গেল। ওনা তখন থেকে মনে মনে ভাবছে যে কলিদি আমাকে এটা কেন বললো, মানে এটা কি আমার সাথে ইয়ার্কি করার জন্য বললো, না কলিদি জানলো কি করে। এবার যে মুহূর্তে ওর মাকে দেখেছে যে সত্যি সত্যি ওর মা ঢুকছে, ও না মানে প্রচণ্ড সারপ্রাইজড হয়ে যায়। তো সঙ্গে সঙ্গে ওর মাকে ধরে ধরে বসানো হলো। তখনও কেউ কিন্তু কিচ্ছু জানে না যে ওর মা কী করে রাতের বেলা ওই সময় শিয়ালদা স্টেশনে গেল, তখনও কিন্তু কেউ জানে না। যাই হোক, তো উনি বললেন যে আমি একটুখানি স্নান করতে চাই, মানে আমার শরীরটা খুব খারাপ লাগে, আমি স্নান করবো। তো উনি স্নান টান করলেন। তো স্নান টান করার পর ওনাকে দেখে মনে হলো যে উনি একটু বেটার ফিল করছেন। তো সবারই একটা প্রশ্ন তারপরে যে তুমি ওই স্টেশনে গেলে কি করে? তখন উনি বলছেন যে উনি অন্যান্য সময় যেভাবে উনি বড়বাজার থেকে মহাজনের থেকে জিনিসপত্র নেন, তারপর টুকটাক উনি জিনিসপত্র নিজেদের সংসারের জন্য কেনাকাটি করেন, করে উনি যখন ব্যারাকপুরের জন্য উনি ট্রেনে ওঠেন, তো সেখানে যেটা হয় সেটা হচ্ছে যে ওনার মানে ঠিক অপোজিটের সিটে একজন বসেছিল, একজন বয়স্ক মহিলা বসেছিল, মানে ওর মায়ের থেকেও বেশি বয়স তার। তো সেই মহিলা ওনার সাথে টুকটাক গল্প টল্প করে এবং গল্প টল্প করে ওনাকে বলে যে এই ঝালমুড়ি আর কি ট্রেনে বেচা হচ্ছিল, তো বলছে আপনি ঝালমুড়ি খাবেন? তো ওর মা ভেবেছে ওটা বয়স্ক মানুষ বলছে, তো ঝালমুড়িটা খাই। তো ঝালমুড়িটা উনি খান এবং যখন ওর মা ওই বয়স্কা ভদ্রমহিলার সাথে কথা বলছিল তখন কিন্তু ওর মা বুঝতে পারেনি, মানে উনি ভাবছিলেন যে ওই বয়স্কা মহিলা হয়তো একাই আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে উনি কিন্তু একা ছিলেন না, ওনার সাথে একটা অল্প বয়সী মেয়ে ছিল। ওটা কিন্তু লেডিস কম্পার্টমেন্টে ঘটনাটা ঘটেছিল। তো একটা অল্প বয়সী মেয়ে ছিল। তো সেই মেয়েটা এসে ওনার পাশে বসে ট্রেনে, এবং ওই ঝালমুড়িটা খাওয়ার পর থেকে ওর মায়ের কিন্তু প্রচণ্ড ঘুম পেয়ে যায়, প্রচণ্ড ঘুম পায়। তো ওর মা বুঝতে পারে যে কিছু একটা যে গন্ডগোল হচ্ছে সেটা উনি বুঝতে পারেন, এবং ওই মেয়েটা ওনার পাশে বসে, উনি ঘুমিয়ে পড়েন কিন্তু পুরোপুরি যে একেবারে ডিপ স্লিপে উনি চলে গেছিলেন তা নয়, কিন্তু উনি বুঝতে পারছেন যে ওনার পাশে বসে ওই বয়স্কা মহিলার পরিচিত যে মেয়েটি ওনার পাশে বসে, সে পাশে বসে সমস্ত জিনিসপত্র ওনার ব্যাগ থেকে টাকা পয়সা, মানে যে আর কি টাকা পেয়েছিল সেই টাকা পয়সাটা নিয়ে নেয়। তারপরে ওর মায়ের কানে দুটো ছোট্ট ছোট্ট একদম ছোট ছোট দুটো কানের দুল ছিল, সেই কানের দুলগুলো খুলে মানে নিয়ে নিচ্ছে, সেটা উনি বুঝতে পারছে। কিন্তু ওনার শরীরে তখন এতটুকু জোর নেই যে উনি কিছু করবে। এবার সেই মুহূর্তে হয়তো ওনার ফোনটা বেজে উঠেছিল, তো ফোনটা ওনার ব্যাগ থেকে নিয়ে ফোনটা অফ করে দেয়। আর যে কাঁচা মালগুলো উনি নিয়ে আসছিলেন ওই
কাজের জন্য, সেগুলো আর নেয় ঠায় না, যেহেতু ট্রেন ভর্তি হয়তো লোক ছিল, খুব সন্তর্পণে কাজগুলো করতে হচ্ছিল। মানে তখন ওর মা বুঝতে পারছে যে কিছু একটা গন্ডগোল তো ঘটছে, কিন্তু মানে উনি যে সেটাকে থামাবেন বা চিৎকার করবেন সেসব কিন্তু উনি কিছুই বুঝতে পারেন না। এবং খুব অদ্ভুতভাবে ওই ট্রেনের সবার মধ্যেই ওনার কিন্তু জিনিসপত্র খুব আর ওই যে মেয়েটা ওনার পাশে বসেছিল সেই মেয়েটার মুখটাও কিন্তু উনি দেখেছিলেন। একটা মানে মেয়ে, বেশি বয়স না, 17-18 বছর একটা মেয়ে। এবং সেই মেয়েটা কিন্তু মানে যাতে ট্রেনের অন্যান্য যারা সহযাত্রী রয়েছে তাদের যাতে সন্দেহ না হয়, সে কিন্তু মেয়েটাকে আবার মা মা বলে ডাকছিল, মানে এই পৌলমীর মাকে, যাতে আশেপাশে যারা ট্রেনে যাত্রী রয়েছে তাদের যাতে কোনো রকম সন্দেহ না হয় যেভাবে কানের দুল খুলছে কেন বা ব্যাগ হাতড়াচ্ছে কেন। তো এরকম মামা বলছে, এবং উনি যে মানে তার প্রতিবাদ করবে বা বলবে কিছু একটা, যে তুমি আমার থেকে কেন নিচ্ছ বা তুমি আমার থেকে কেন এভাবে ছিনতাই করছো, এই জিনিসগুলো বলার মতো শরীরের শক্তি বা বল কোনোটাই কিন্তু ওনার ছিল না। যাই হোক, তো কিছুক্ষণ পরে ওনাকে নামিয়েও নেয়। মানে উনি না এমন একটা হয়ে গেছিল যে ঘুমিয়ে পড়ে এতটাই ঘুমের মধ্যে চলে গেছিল, মানে কিছুটা কনসাসনেস থাকলেও উনি না মানে নিজের মধ্যে আর অতটা ছিল না। সেটা কি মেশানো ছিল এই ঝালমুড়ির মধ্যে সেটা কিন্তু উনি নিজে জানেন না, জানা ওনার পক্ষে জানা সেটা সম্ভব নয়। তো তারপরে উনি ওটা খায় এবং খাওয়ার পরে ওই একটা প্ল্যাটফর্মে নামে, সেটা কোন প্ল্যাটফর্ম সেটা ওনার মনেও নেই, কোন স্টেশনে। তো তারপরে বুঝতে পারে যে একটা ট্রেন আসছিল, তো সেই ট্রেনে ওনাকে বসিয়ে দেওয়া হয়, ওই মেয়েটাই বসিয়ে দেয়। এবং তারপরে উনি সেই ট্রেনটা আর কি লাস্ট থামে হচ্ছে গিয়ে শিয়ালদায়। এবং শিয়ালদাতে এসে যখন সব লোক নেমে যাচ্ছে তখন ওটার ঘোর একটু কেটেছে, তো উনি কোনো রকমে ওখান থেকে নামে এবং নেমে যে প্ল্যাটফর্মে আর কি নেমেছিল, তো তার পাশে যেখানটায় আর কি ওনাকে বসা অবস্থায় পাওয়া যায়, মানে ওনার শরীর আর চলছে না, জানি না মানে এটা কী ধরনের মানে নেশাদ্রব্য না কী ছিল সেটা উনিও জানে না। তো ওনার প্রচণ্ড মাথাটা ধরে যায় এবং পুরো মনে হয় যেন মাথাটা ভার হয়ে আছে। এবার শিয়ালদাতে সেই যে এসে উনি বসে পড়ে, মানে ওনার এতটাই তারপরে শরীর খারাপ লাগতে থাকে যে ওনার মনে হচ্ছে যে একটু একটু চা খেলে ভালো হয় বা একটু চোখে মুখে জল দিলে ভালো হয়, কিন্তু নিজের শরীরটাকে নিয়ে যে উনি সেখানে যাবে, গিয়ে চোখে মুখে জল দেবে বা একটু চা কিনে খাবে, সেই ক্ষমতা কিন্তু ওনার ছিল না। তো এই সমস্ত কথা যখন বাড়ির লোকের শোনে তারা তো অবাক হয়ে যায়। এবং তারপরে সত্যি সত্যি পৌলমী ও দিদি সবাই ওনার ব্যাগ ফ্যাগগুলো চেক করতে দেখে ব্যাগে মানে কোনো টাকা পয়সা নেই, মানে টাকা পয়সা সমস্ত কিছু নিয়ে নিয়েছে। কানের দুল দুটো, যে ছোট্ট ছোট্ট দুটো কানের দুল ছিল সেই কানের দুলও নেই, একদম মানে সব সাফ করে দিয়েছে। তো এই ঘটনাটা যখন পৌলমী শোনে না, পৌলমী ভাবছে যে এরকম একটা ঘটনা যে ঘটে গেল সেটা মানে কলিদি কি করে জানলো, এটা কলিদির পক্ষে তো জানা সম্ভব নয়। তো তখন মানে ওরা না মানে খুব মনটা খারাপ হয়ে যায়। ও তারপরে ওর মা শরীর ঠিক আছে, পরের দিন ওর মাকে ডাক্তার দেখানো, ডাক্তার বলে মোটামুটি ঠিক আছে, কোনো অসুবিধে কিছু নেই। তো কলিদির মনে না বারবার একটা প্রশ্ন জাগছে যে মানে কলিদির ব্যাপারে আর কি এই পৌলমীর একটা বারবার প্রশ্ন জাগছে যে কি করে এটা হলো, কি করে কলিদি জানলো এবং ওই প্ল্যাটফর্মে যে ছিল এটা কি করে সম্ভব জানা। তো ও এরকম একদিন রাতের বেলা শুয়ে আছে, তো গরম মানে আর কি খুব ওর গরম লাগছে আর কি, হঠাৎ করে ঠান্ডা থেকে ওর ঘরটা পুরো গরম হয়ে গেছে, সময়টা শীতকাল ছিল। তো ওর ঘরের একটা জানলাটা খুলে দেয়, পাশে ওর দিদিও ঘুমোচ্ছে, তো ঘরের জানলাটা খুলে দিয়েছে এবং জানলাটা খুলে দিয়ে ও শুয়ে আছে। এবারে ও চোখটা বন্ধ করে বুঝতে পারছে যে ওর জানলার কাছটা কীরকম যেন একটা আলো আলো মতো হচ্ছে, মানে কোনো আলো আসার কথা নয় কিন্তু একটা কীরকম আলো আলো মতো হয়ে আছে। যাই হোক, তো ওটা দেখেও আবার ওর ঘুম পেয়েছিল, তো ঘুমের চোখেও আবার ঘুমিয়ে পড়ে। তো সেই অবস্থায় ও বুঝতে পারে যে মানে ওটা ওর স্বপ্নের মধ্যে, কিছুটা স্বপ্ন কিছুটা ওর হ্যালুসিনেশন সব কিছু মিলিয়ে ও দেখে যে ওই সেই কলিদি মানে অপূর্ব সুন্দর একটা সাদা পোশাকে, মানে সেই পোশাকটা কিন্তু কোনো গাউন টাইপের পোশাক নয়, মানে একটা মেঘের মতো একটা জিনিস টাইপের যেটা ওরা শরীরকে পুরো আচ্ছাদন করে রেখেছে, এরকম একটা বেশে ও দেখে কলিদি ও মানে ওই যে জানলাটা রয়েছে সেই জানলাটার কাছে দাঁড়িয়ে রয়েছে। এবং কলিদি ওকে বলছে যে তোর মায়ের কিন্তু আজকে বড় বিপদ হতো, কিন্তু সেই বিপদ থেকে কিন্তু তোর মা রক্ষা পেয়ে গেছে। আর তোরা জিনিসপত্রের জন্য কষ্ট পাস না, দেখবি তোদের যা আজকে চুরি গেছে, যা তোদের আজকে হারিয়ে গেছে তার 10 গুণ তোদের জীবনে খুব তাড়াতাড়ি ফিরে আসবে।
এই বলে কলিদি একটা মিষ্টি হেসে ওইরকম একটা মানে আমরা টিপিক্যাল পরী বলতে যেরকম একটা পেখম দেওয়া, দুদিকে পেখম থাকবে, হ্যাঁ, একটা মানে সিন্ডারেলা টাইপের যেরকম একটা লুক হবে, সেরকম কিন্তু এই পরী নয়। এই পরী হচ্ছে যে একটা মেঘের মধ্যে একটা মানে ক্লাউডি একটা মানে একটা পোশাক টাইপের সে পরে রয়েছে, মানে তার শরীরটাকে সেই মেঘের মতো কিছু একটা আচ্ছাদন করে রেখেছে এবং খুব শান্ত সৌম্য সুন্দর তার আর কি রূপ। এবং সেভাবে সে বলে গেল এবং মনে হলো পৌলমীর যে যেন পৌলমীর মাথার উপরে হাতটা বুলিয়ে গেল। এবং ওই যে ওর স্বপ্নটা দেখলো, আজ অবধি কিন্তু পৌলমী আর স্বপ্নে ওই কলিদিকে দেখেনি, বা ওই বেশেও দেখেনি, বা এমনি সামনাসামনি রাস্তায় কোনোদিন দেখা হয়নি। তো অদ্ভুতভাবে ওই ঘটনার পর থেকে ওদের একটা ছোটোখাটো লস হলো ঠিকই, কিন্তু তারপর থেকে ওরা বিভিন্ন জায়গা থেকে মানে ওদের কাছে আর কি বিভিন্ন জায়গা থেকে লোকজন ওদের সাথে যোগাযোগ করে। এবং যেহেতু পৌলমীর হাতের কাজ খুব ভালো ছিল, সেই সময় থেকে আর কি যারা যে সমস্ত জায়গা থেকে ওই জাঙ্ক জুয়েলারি বা ফ্যাশন জুয়েলারি বলুন, এই ধরনের কাজের প্রচুর অর্ডার আসতে থাকে। এবং ওই মাধ্যমিকের সময় থেকে কিন্তু এই পৌলমী টুকটাক এই কাজগুলো কিন্তু কোনো রকম কোনো মেশিন ছাড়াও নিজে কিন্তু করা শুরু করে। এবং এইটা করতে করতে তারপরে ও ক্লাস 11-12 দেয়, তারপরে কলেজে ভর্তি হয়। কিন্তু তারপরে কোনো রকম পড়াশোনাটা শেষ করেও পুরো সময়টাই কিন্তু মানে ফুল টাইম কেরিয়ার হিসেবে কিন্তু এই ধরনের হাতের কাজকেই ও বেছে নেয়। এবং আজকের ডেটে দাঁড়িয়ে মানে সেই মানে ও যদি পিছনে ফিরে তাকায়, সেই যে কলিদি ওকে বলেছে তোর হাতের কাজে অনেক জীবন উন্নতি হবে, তোদের অবস্থার অনেক উন্নতি হবে, তোদের টাকা পয়সার অভাব থাকবে না, তো তারপরে ওর বাবার কাজ তো আরেকটু উন্নতি হয় ওর বাবার কাজের ক্ষেত্রেও, কিন্তু ওর আর ওর মা যে কাজগুলো করতো সেই কাজের ব্যাপক ওদের উন্নতি হয়। এবং সেই উন্নতিটা এতটাই ভালোভাবে হয় যে ওরা ভাড়া বাড়ি ছেড়ে তারপরে তার বছর 5-এর মধ্যে ওরা নিজেদের ব্যারাকপুরে নিজেদের বাড়ি করে চলে যায়। এবং আজকের ডেটে পৌলমীর কিন্তু একটা খুব ভালো একটা মানে ওয়েল রানিং একটা বিজনেস রয়েছে, যেখানে ও ডিজাইনার শাড়ি, ডিজাইনার গয়না এগুলো ও সেল করে। এবং ওর প্রচুর প্রোডাক্ট কিন্তু শুধুমাত্র পশ্চিমবঙ্গে না, পশ্চিমবঙ্গের বাইরেও বিভিন্ন জেলায় বিভিন্ন রাজ্যে যায়। তো এই ওর তখনও বুঝতে পারেনি যে এই ব্যাপারটা কেন, ওই যে ক্রিস্টাল বলটা যে দিয়েছিল না, ওই ক্রিস্টাল বলটা কিন্তু আজও ওর কাছে আছে। এবং ও মনে করে যে মানে এরপরে ও খোঁজ নিয়েছে ও নিজে, তারপরে আস্তে আস্তে যখন আরও বড় হয় ও ভেবেছিল মানে ওই যে স্বপ্নেও দেখে, সেই স্বপ্নে দেখার পর থেকেও বুঝে যায় যে কলিদি অ্যাকচুয়ালি কোনো সাধারণ কোনো মেয়ে ছিল না। কারণ ও মাঝখানে যে পাড়ার নাম বলে সেই পাড়াতে গিয়ে ও খোঁজখবর করেছিল, কিন্তু ওই নামে বা ওরকম দেখতে কোনো মেয়ের সন্ধান কিন্তু ওরা পায়নি। তো তারপরে ও একজনকে হাত দেখায় এবং সেই হাত দেখে ওকে নাকি বলেছিল যে তোমার জীবনে একজন খুব ভালো আত্মার কিন্তু প্রভাব রয়েছে, সে মানে পরী হোক বা সেটা আমরা আত্মা বলি বা পরী বলি যাই বলি, বা যে খুব আশীর্বাদ আছে তোমার উপরে, তুমি হয়তো তাকে খুব প্রসন্ন করতে পেরেছো, বা সে হয়তো তোমার থেকে কোনোভাবে খুব ভালো তার আর কি মন মানসিকতা আছে, তো তোমার জীবনে কোনো বাধা বিপত্তি এলেও সেটা কিন্তু চলে যাবে। আর সত্যি সত্যি ও কিন্তু জীবনে আজকে যতটা শাইন করেছে সেটা কিন্তু হাতের কাজের জন্যই। এটাই ছিল ঘটনা। আমার তো ভীষণ ভালো লেগেছে, আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর প্লিজ এই ভিডিওগুলো আপনারা আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন। সকলে ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী এপিসোডে। নমস্কার।